সবাইকে স্বাগতম জানাচ্ছি ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেড আয়োজিত ভিআইএল টকের আজকের এপিসোডে। ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেড একটি আইওটি কোম্পানি, যার মূল উদ্দেশ্য হচ্ছে কানেক্টিভিটির মাধ্যমে বাংলা মানুষের জীবনযাত্রাকে সহজ করা। সো এরই আমাদের ধারাবাহিকতায় আমরা প্রতি মাসে একটি ভিআইএল টক আয়োজন করি, যে টক শোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশের যে বিভিন্ন ইনোভেশন বা নিউ নর্মাল গুলো নিয়ে ডিসকাস করি। সো বিগত আসরগুলোর তুলনায় আজকে সব মিল রেখে আজকে হচ্ছে আমরা আরেকটি নিউ নর্মাল নিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি কারেন্ট কোভিড সিচুয়েশনে আমাদের অ্যাডজাস্ট করার জন্য নতুন নতুন বিভিন্ন ইনোভেশনের সাথে নিজেদেরকে পরিচিত করতে হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আমাদের লাইভ রাইজ অফ স্টার্টআপ ডিউরিং প্যান্ডেমিক। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই করোনাকালীন সময়ে আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হলেও, আমাদের অর্থনীতি বা আমাদের উদ্যোক্তাদের পরিস্থিতি বিভিন্ন রকম ভাবে বাধাগ্রস্ত হলেও আমরা এর মধ্যেও দেখতে পাচ্ছি যে তরুণরা কিন্তু বসে নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে তারা খুবই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি, যেহেতু এখন লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, তারা একে একে তাদের যে সৃজনশীলতা সেটাকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্যোগ নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথিকে, যারা কিনা তাদের শিক্ষার্থী জীবনে তিনটি ভিন্ন ভিন্ন উদ্যোগ বা স্টার্ট আপ নিয়ে হাজির হয়েছে। সর্বপ্রথম আমন্ত্রণ জানাচ্ছি সামিয়াত জাহান প্রাপ্তিকে। তিনি তার উদ্যোগ সাজঘর নিয়ে কাজ শুরু করেছেন এই লকডাউনের সময়টিতে, এবং এর মাধ্যমে সাজঘর পেজের মাধ্যমে তিনি হচ্ছেন বিভিন্ন পণ্য, শাড়ি সহ বিভিন্ন পণ্য তিনি সরবরাহ করছেন। আমাদের দ্বিতীয় অতিথি হিসেবে রয়েছে খালেদুর রহমান কাব্য। এই লকডাউনের সময়টিতে কিভাবে শিক্ষার্থীরা তাদের সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে, এই ব্যাপারটিকে কাব্য একটু ইকো হচ্ছে। তো এই সময়টিকে কিভাবে আমরা প্রপারলি কাজে লাগাতে পারি শিক্ষার্থীরা, সেই ব্যাপারটি নিয়ে কাজ করতে খালেদুর রহমান কাব্য এবং তার দল বন্দি পাঠশালা। এরপর আমাদের সাথে রয়েছে একজন আমাদের সব মধ্যে সবচেয়ে জুনিয়র, মাইশা। সে এক ভিকর্নসা নুন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, কিন্তু বয়সে ছোট হলেও প্রতিভা কিন্তু একদমই কম না। এই অল্প বয়সে নিজের পছন্দের বেকিং নিয়ে সে কেক বানাতে খুবই পছন্দ করে, এবং এই লকডাউনের টাইমটাতে সে নিজেকে ইন্ট্রোডিউস করেছে যে তার এই বেকিং নিয়ে মাইশা স্টুডিও। এবং হয়তো আমরা আজকে সবগুলো পেজই শেয়ার করে দিব, যাতে কিনা আপনারা ফাঁকে ফাঁকে ঘুরে আসতে পারেন যে আসলে কার উদ্যোগটি কিরকম। তো আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের অতিথিদেরকে কিছু কমন প্রশ্ন করব। তো প্রথম প্রশ্ন আমি নিয়ে করতে যাচ্ছি খালেদুর রহমান কাব্যকে। তো প্রশ্নটা আমাদের প্রত্যেকটা উদ্যোগের পিছনে কিন্তু কোনো না কোনো গল্প থাকে, যে গল্প দ্বারা আমরা অনুপ্রাণিত হই এবং সেই গল্প দিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়। তো আমি কাব্যর কাছে জানতে চাচ্ছি যে বন্দি পাঠশালার শুরুর গল্পটা, হঠাৎ করে কেন বন্দি পাঠশালা শুরু করার কথা প্রয়োজন বোধ করলেন বা কিভাবে শুরু হলো, সেই শুরুর গল্পটি জানতে চাচ্ছি খালেদুর রহমান কাব্যর কাছে। ধন্যবাদ শোভন তোমাকে। তো আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? তাহলে আমি শুরু করতে পারি। আচ্ছা, তো প্রথম কথা যে আমরা সাধারণত দেখা যায় যে বিভিন্ন জায়গাতে ক্লাস নিতাম। তো লকডাউনের আগ পর্যন্ত আমি সাধারণত উদ্ভাসে রেগুলারই ক্লাস নিয়েছি। তো যখন আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হলো, তখন আমরা বাসাতেই ছিলাম। তো আমিও বাসাতেই গিয়েছিলাম। তো হঠাৎ করে মার্চ থেকে এপ্রিল এই 1 মাস টানা বাসার মধ্যে আমি শুয়ে বসে কাটাইলাম। তো হঠাৎ করে আমার মধ্যে একটা অবস্থা আসলো যে আচ্ছা, আমি তো ক্লাস নিতে পারতেছি না। ক্লাস নেওয়ার একটা কি বলবো, একটা নেশা আছে আর কি, যে ক্লাস আর কি নিতে হবে এরকম কিছু। কারণ আমরা পড়ালেখার পাশাপাশি আমরা ক্লাস নিতে পছন্দ করি। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, এই সময় যদি একটা অনলাইন কোচিং হইতো, তাহলে হয়তো আমি বাসার ভিতর বসে বসে পড়াতে পারতাম। তো আমি এটা নিয়ে একটা স্ট্যাটাস দিছিলাম যে একটা অনলাইন কোচিং সেন্টারে খুব অভাব বোধ মনে করতেছি। তো এই স্ট্যাটাস দেওয়ার পরে আমার মাথায় একটা আসলো যে আচ্ছা, আমি তো নিজের থেকেও কিছু একটা করতে পারি, যেখান থেকে আমি স্টুডেন্টকে একটা সার্ভিস দিতে পারবো। তো তখনই আমি আমার সেই স্ট্যাটাসটা আমি হাইড করে ফেলি, এবং আমার যে ফ্রেন্ড সাইকেল আছে, আমার যে জুনিয়ররা আছে, আমি তাদের সাথে একটু কথা বললাম। যেমন আমি সর্বপ্রথম কথা বলেছিলাম ইয়াসিনের সাথে, এরপরে ধাপে ধাপে আমাদের জিলানি ভাইয়া, তারপরে আমাদের এআর ভাইয়া, এরপরে শুভ, এবং আরো অনেকে আছে, তাদের সাথে আমরা ধীরে ধীরে কথা বলছি। এবং সবার মোটামুটি একটাই আশা ছিল যে ঠিক আছে, আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব, যে প্ল্যাটফর্ম থেকে আমরা স্টুডেন্টকে ধরে ধরে বুঝাবো। তারা যেহেতু মোটামুটি বাসার মধ্যে একটা বন্দি অবস্থাতে আছে, এই বন্দি অবস্থা থেকে তারা যেহেতু পড়ালেখা করতে পারতেছে না বা একটু ঘাটতি হচ্ছে, সেই ঘাটতিটা আমরা মোটামুটি তাদেরকে একটা ফ্রি সার্ভিস দিয়ে যাব।
তো সেখান থেকে আমরা সবাই একমত হলাম এবং আমরা মোটামুটি প্ল্যাটফর্মটা তৈরি করতে পারছি। তবে দেখা গেছে যে আমাদের এই নামটা নিয়ে অনেক কাহিনী আছে। তো নামটা নিয়ে অনেক কাহিনী আছে, তো আমরা আসলে এমন একটা নাম সিলেক্ট করতে যাচ্ছিলাম যে আমাদের 10 বছর পরেও যেন আমরা বলতে পারি যে এই প্রতিষ্ঠানটা করোনাতে তৈরি হয়েছে। তা এই জন্য আমরা এই করোনা সময়টাকে কেন্দ্রিক আমরা একটা নাম খুঁজতেছিলাম। তো আমাদের মোটামুটি অনেকে অনেক নাম দিচ্ছিল। অনেকে বলতেছিল যে বন্দি স্কুল, অনেকে বলতেছিল কোয়ারেন্টাইন দিয়ে কিছু একটা দিব, ঠিক আছে, অনেক নাম আসতেছিল। তো তারপর সেখান থেকে আমরা মোটামুটি এই বন্দি নামটা আমরা সিলেক্ট করছি যে বন্দি পাঠশালায় আমরা দিব। তো এরপর থেকে তো মোটামুটি আর কি মানে আমাদের নামের সাথে সবাই বুঝে ফেলছে যে আসলে আমরা এই বন্দি সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা বন্দি পাঠশালার নামটি দিয়েছি। তবে কথা হচ্ছে যে এখানে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাক্টর বা প্রত্যেকটা মেম্বারের সমান ভূমিকা আছে আজকে আমাদের বন্দি পাঠশালার এ পর্যন্ত আসার পেছনে। তবে আমরা কয়েকজন আছি যারা আমরা এটাকে পরিচালনা করতেছি। তবে আমরা মনে করি না যে আমরা বন্দি পাঠশালার আর ফাউন্ডার বা এরকম কিছু। আমরা এতটুকুই চিন্তা করি যে আমরা হচ্ছে বন্দি পাঠশালা সবাই একটা অংশ। তা আমরা নিজেদেরকে অংশ হিসেবে আমরা এই প্রতিষ্ঠানটাকে এখন পর্যন্ত পরিচালনা করে যাচ্ছি। তো এই হচ্ছে আমার মানে বন্দি পাঠশালা আর কি উদ্ভব হওয়ার পিছনে একটা ছোট্ট একটা গল্প। এবং আজকে পর্যন্ত আমাদের বন্দি পাঠশালা লাইভ ক্লাস গুলো হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে আমাদের একটা কেমিস্ট্রি ক্লাস আমাদের বৃষ্টি আপু নিয়ে ফেললো। তো এই হচ্ছে আমাদের আর কি মানে বন্দি পাঠশালা তৈরির গল্পটা। আচ্ছা, একজন মনে হয় একটা কমেন্ট করছিল হেয়ারের ব্যাপারে। কমেন্টটা আমি দেখতে পারতেছি আচ্ছা, না, তাই রিপ্লাইটা দিতে অসংখ্য পারতাম। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খালেদুর রহমান কাব্যকে। যারা মাত্র জয়েন করলেন তাদের উদ্দেশ্যে আরেকবার বলতে চাই, ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেড আয়োজিত ভিআর টকের আজকের এপিসোড হচ্ছে রাইজ অফ স্টার্টআপ ডিউরিং প্যান্ডেমিক। অর্থাৎ এই করোনা মহামারীর সময়ে আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে বিভিন্ন উদ্যোগ দেখতে পাচ্ছি এবং সেই উদ্যোক্তাদের বেশিরভাগই তরুণ এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে তাদের গল্প শোনার জন্য, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা শোনার জন্য এবং তারা এই করোনাকালীন মোমেন্টে তাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে কি কি চ্যালেঞ্জ ফেস করছে সেটি নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা। এবং আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছে খালেদুর রহমান কাব্য, ফাউন্ডার বন্দি পাঠশালা, মাইশা তাবাসুম, ফাউন্ডার মাইশা স্টুডিও, এবং সামিয়া জাহান প্রাপ্তি, ফাউন্ডার সাজঘর। সো ইতিমধ্যে আমরা প্রত্যেক স্টার্টআপের যে ওনার বা উদ্যোক্তা বা ফাউন্ডার তাদের কাছ থেকে শুনছিলাম তাদের স্টার্টআপ শুরু হওয়ার গল্পটি। সো কাব্যকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে কাব্যর বিভিন্ন কমেন্ট দেখতে পাচ্ছি। খালেদুর রহমান কাব্য ভাই হেয়ার কাটের কি প্রয়োজন ছিল। সবার অবগতির জন্য জানাচ্ছি যে কাব্যর একসময় অনেক বড় বড় লম্বা লম্বা চুল ছিল। সো এছাড়াও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসলে অলরেডি কাব্যর অনেক অনেক কমেন্ট চলে আসছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। বাট বিফোর দ্যাট আমাদের আরেকজন অতিথি মাইশা, আমরা তার কাছ থেকে এখন শুনবো যে তার যে স্টার্টআপটি সেই স্টার্টআপটি কিভাবে শুরু হলো বা এত কিছু থাকতে কেন মাইশা স্টুডিও থেকে সে কেক বা বেকিং নিয়ে কাজ করার চিন্তা করলো। এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করার জন্য এখন আমন্ত্রণ জানাচ্ছি মাইশাকে। শুনতে চাই তার এই উদ্যোগ শুরু করার গল্প। মাইশা। আসলে আমি বেকিং নিয়ে আগে থেকে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম। কুকিং এবং বেকিং এই দুইটাই আমার খুবই ভালো লাগতো। বাট দেখা গেল যে আমি আস্তে আস্তে বেকিংটা খুব ভালো পারছি। তো বাসায় সবসময় কেক বানানো হতো, কিন্তু কখনো এটা প্রফেশনালি আমি করব নিজে ভাবিনি। তো দেখা যায় কোয়ারেন্টাইনের শুরুতে যখন করোনা মহামারী একদম মানে সবাই অনেক ভয় পাচ্ছিল, ওই টাইমে আমার একটা ফ্রেন্ডের বার্থডে পড়ে। তো তখন ওর বাসায় গিয়ে সারপ্রাইজ দেওয়াটা আসলে সম্ভব ছিল না, বা বাইরে থেকে যে আমরা একটা কেক সেন্ড করবো এটা সেফ হতো না। তো সবাই ভাবলো যে আচ্ছা আমি একটা কেক বানিয়ে ওকে পাঠাই। তো ওকে খুব সুন্দর করে একটা বার্থডে কেক ডেকোরেট করে আমি ওকে পাঠাই। ও খুবই খুশি হয় কেকের ডেকোরেশন এবং কেকটা খাওয়ার পর। তো তখনও আমি চিন্তা করিনি যে এটা বিজনেসে আমি করতে পারবো বা এটার বিজনেস আমি স্টার্ট করব। তো ওইটার একটা ছবি আমি ফেসবুকে পোস্ট করি, সবাই অনেক অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। তো তারপর একটা আপু আমাকে নক দেয় যে তুমি কি কেকের অর্ডার নাও। তো আমি আপুকে বললাম আপু আমি তো কেকের অর্ডার নেই না, বাট তুমি যদি বলো তাহলে আমি তোমাকে একটি কেক তৈরি করে দিতে পারি। তো আপু বলে যে হ্যাঁ তুমি তো অনেক ভালোই বানাও। তো আপুকে আমি একটা কেক তৈরি করে সেন্ড করি। আপু খুবই খুশি হয় এবং আপু খুবই অ্যাপ্রিসিয়েট করে। তো ওইখান থেকেই শুরু, ওইটা ছিল আমার ফার্স্ট অর্ডার। আজ থেকে 3 মাস আগে আমি এই বিজনেসটা শুরু করেছি। আমি এখনো খুবই নতুন। তো এটাই আর কি একটা ছোট্ট গল্প ছিল। দ্যাটস ইট। অসংখ্য ধন্যবাদ মাইশাকে। এবং তার যে ছোট্ট যাত্রা আস্তে আস্তে অনেক বড় হয়েছে, এটা নিয়ে আমরা আরো গল্প শুনবো। ইতিমধ্যে আমাদের সাথে সামিয়া জাহান প্রাপ্তি আছে।
প্রাপ্তিকে আরেকবার পরিচয় করে দিতে চাই। সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির খুবই জনপ্রিয় পরিচিত একটি মুখ। প্রাপ্তির ব্যাপারে যদি বলতে চাই, সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নাচ, গান এইসব ব্যাপারে তো অ্যাক্টিভ ছিলই। এর সাথে হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে আমাদের কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু সংসদ নির্বাচন, সেখানেও সে বিপুল ভোটের ব্যবধানে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিল। তার মানে আমরা প্রাপ্তিকে এতদিন শিক্ষার্থী, আমরা পারফর্মার, এরপর আমরা দেখলাম হচ্ছে রাজনীতিবিদ হিসেবে। কিন্তু এই লকডাউনে আমরা প্রাপ্তির আরেকটি নতুন পরিচয়ের সাথে পরিচিতি পেয়েছি, সেটা হচ্ছে তিনি একজন উদ্যোক্তাও বটে। তো প্রাপ্তি এই লকডাউনে শুরু করেছে তার উদ্যোগ সাজঘর। শুনতে চাই সাজঘর শুরুর গল্প নিয়ে। তো সামিয়া জাহান প্রাপ্তি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ শোভন, এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, আমাকে ইনভাইট করার জন্য। আর আমি হচ্ছে যদি বলতে চাই যে আমার সাজঘরের একদম শুরুর কাহিনী, আসলে আমি কখনো যে উদ্যোক্তা হব বা বিজনেস করব, আসলে এটা আমি কখনোই চিন্তাই করিনি। মানে আমাদের, মানে বলতে গেলে যে আমাদের 14 গোষ্ঠীতেই আসলে কোনো বিজনেস নাই। যার জন্য হচ্ছে প্রথমে শুরু করলাম কিভাবে, এমনিতেই যখন ভার্সিটি প্রোগ্রাম গুলা হয় বা এমনি নর্মাল প্রোগ্রাম গুলা হয়, আমি সবসময় প্রেফার করি শাড়ি পরতে। মানে শাড়ি পরতে খুব ভালো লাগে, যে একটা প্রোগ্রামে হচ্ছে একটু শাড়ি পরে যাব, শাড়ি পরলে একটু সাজুগুজু করা যায়, একটু কানের দুল পরা যায়, একটু সুন্দর করে সাজুগুজু করে মানে গুছিয়ে যাওয়া যায়। তো সেই হিসেবে যখন যাইতাম শাড়ি টাড়ি পরে, তখন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সবাই খুব বলতো যে না শাড়িটা খুব ভালো লাগছে, বা হচ্ছে শাড়িটা কোত্থেকে আমি কিনেছি, বা মানে শাড়িটা হচ্ছে, বা হলে থাকলে যেরকম হয় যে কেউ কেউ ছোট আপুরা বা বড় আপুরা বলে যে প্রাপ্তি একদিন পড়তে দিস বা আপু একদিন পড়তে দিয়েন। তো এত সবসময় সবার এত বেশি শুনেছি, তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, তো টাঙ্গাইলের মেয়ে হয়ে, তো টাঙ্গাইলে যেখানে একদম তাঁত পল্লী আছে, যেখান থেকে হচ্ছে আমি শাড়িগুলা নিয়ে সব জায়গায় আসলে সবাইকেই সুন্দরভাবে আমি মানে কি বলে দিতে পারবো, একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করতে পারবো। তো সেই জায়গাটা আমি আসলে হাতছাড়া করি নাই। কিভাবে এই এই করোনার টাইমে আসলে আমরা নিজেকে নিয়ে ভাবতে শিখেছি। তারপর আমরা দেখলাম যে সবাই কিছু না কিছু নিয়ে করছে, যে নিজের কিছু একটা দরকার। তো এই করোনার মধ্যে যখন সবাই দেখছি, তো অনেকেই বললো যে প্রাপ্তি আসা চল, এই বিজনেস করি, এই বিজনেস করি। আমি বললাম জানলা না, সবাই যদি উদ্যোক্তা হয়ে যায় তাহলে কিনবে কে। তা আমি প্রথমে এরকম মজা করে বলতাম আর কি। তো হলো কি বিষয়টা, এই 1 মাস আমার সাজঘরের বয়স হচ্ছে 1 মাস, আহ 1 মাস হলো। এই 17 তারিখে 1 মাস হয়ে গেল। তো এই গত মাসে হচ্ছে আমি আর সাবিহাপু, সাবিহাপু হচ্ছে আমার হলের বড় আপু। আপু আর আমি হচ্ছে একদম 3-4 বছর একই রুমেই থাকি। তো আপুর সাথে আমরা ক্যাম্পাসে গেলাম, অনেকদিন পর ক্যাম্পাসে গেলাম, তো একটা রিক্সা ভাড়া করলাম 100 টাকা দিয়ে, যে আমরা শুধু ঘুরবো রিক্সায়, ক্যাম্পাস ঘুরবো। তো ঘুরতে ঘুরতে নর্মালি আমি আপুকে বললাম, আপু সবাই তো বিজনেস করতেছে, কিছু না কিছু করতেছে, আমার তো একটু ইচ্ছা করে শাড়ি বা থ্রি পিস নিয়ে কিছু করি। তা আপু বলতেছে যে আচ্ছা তুই করবি, তাহলে চল একসাথে শুরু করে দেই। তো ওই মানে যেই বলা আচ্ছা ওকে ডান, সেই শুরু হয়ে যাওয়া আর কি। তো প্রথমে আমরা শুরু করলাম হচ্ছে 18টা শাড়ি কিনলাম একদম ওই দিনই, ইনস্ট্যান্ট। তো শাড়িটা কেনার পর আমরা হচ্ছে এমন ভাবে কিনলাম যেন এই 18টা শাড়ি মানে যদি সেল নাও হয়, তো আমরা যেন পড়তে পারি। আমাদের নিজেদের যদি পছন্দ না হয় তাহলে আমরা কিভাবে সেল করব। তো এই চিন্তা করে প্রথমে কিনলাম, তারপর হচ্ছে ওই দিন রাতে আসলে পেজটা খোলা। এরপর দেখলাম যে 10 দিনের মাথায় আলহামদুলিল্লাহ আমাদের 18টা শাড়ি সেল হয়ে গিয়েছে। তো মানে এরপরে দেখলাম যে এত মানে সবার ভালোবাসা অনুপ্রেরণা পেয়ে এই আজকের আমার সাজঘর। এই তো, সাজঘরে শুধুমাত্র শাড়ি তা না, থ্রি পিস, শাড়ি, কন্টাক্ট লেন্স, সবকিছু নিয়ে কাজ করছি আর কি। দেখা যাক সামনে কি করা যায়। ওকে, ওয়াও। সো অলরেডি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট ডান, এবং আমরা প্রত্যেকের পরিচয় এবং তার শুরুর গল্পটা শুনে ফেলেছি। যারা মাত্র জয়েন করলেন তাদেরকে আরেকবারের মতো জানিয়ে দিচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানটি কি নিয়ে। সবাইকে স্বাগতম ভিআইএল টকে। যারা মাত্র জয়েন করলেন, ভিআইএল টক ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেডের একটি আয়োজন, যেখানে আমরা প্রতি মাসে বিভিন্ন উদ্যোক্তাদের বা বিভিন্ন ইনোভেশন নিয়ে গল্প করি। সো আজকে হচ্ছে আমরা একটি নিউ নর্মাল, খুবই ট্রেন্ডি হচ্ছে, সেটা হচ্ছে যে অফলাইনে বিভিন্ন ব্যবসা হুমকির মুখে পড়লেও আমরা দেখছি ডিজিটাল প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্মগুলোতে তরুণরা উঠে এসেছে তাদের পড়াশোনার পাশাপাশি লকডাউনের এই সময়টিকে তারা কাজে লাগছে তাদের সৃজনশীলতা এবং ইনোভেশন দিয়ে। তারই অংশ হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম বেসিক যে খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে বা শিক্ষা নিয়ে আমাদের হচ্ছে একদম আমরা রেডি। ইয়াং জেনারেশন কি করছি আমরা অনলাইন প্ল্যাটফর্মে? আমরা দেখতে পাচ্ছি সাজঘর, যেখানে হচ্ছে বস্ত্র, বিশেষ করে নারী বস্ত্র নিয়ে কাজ করছে প্রাপ্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত এবং জনপ্রিয় মুখ। এছাড়া রয়েছে খালেদুর রহমান কাব্য, যে কিনা কোচিং জগতের বলতে পারি গডফাদার, কারণ তাকে মানে অনেক স্টুডেন্ট তাকে পছন্দ করে, তারা ক্লাস করার জন্য রীতিমতো লাইন ধরে থাকতো, আমি দেখতাম, আমি যে কোচিং এ পড়াতাম। সো তার উদ্যোগ শিক্ষা বন্দি পাঠশালা, এবং যেটা খুবই অ্যামেজিং ব্যাপার, বন্দি পাঠশালা যখন শুরু হয় তখন শিক্ষার্থীরা করোনা লকডাউনের মধ্যে কি করে সময় কাটাবে এই ধরনের একটা মেন্টাল হেলথ রিলেটেড ক্রাইসিসের মুখে হয়তো পড়তে পারতো, সেই জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে উদ্যোগ নিয়ে আসে হচ্ছে কাব্য তার বন্দি পাঠশালা নিয়ে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের মধ্যে সবচেয়ে জুনিয়র, যে বয়সে হয়তো আমরা ব্যবসা কি, উদ্যোগ কি, উদ্যোক্তা কি, হয়তো স্টার্ট আপ বানানো করতে পারতাম না, সেই বয়সে একদম কলেজে থাকতেই একটা না আসলে বেসিক্যালি দুইটা উদ্যোগ নিয়ে হচ্ছে মাইশা এই লকডাউনে কাজ করছে, এবং যার মধ্যে আমরা বেসিক্যালি মাইশার যে বেকিং বা তার কেক, এর মোটামুটি আমি নিজেও ফ্যান। আমি এই প্রোগ্রামের আগে আমার একজন ফ্রেন্ড মাইশার কেক কিন্তু অর্ডার দিয়েছেন, দ্যাটস অ্যামেজিং। আমি হয়তো একটু পরে সবগুলা কমেন্ট আমি শেয়ার করে দিব সবগুলা পেজে, যাতে আপনারাও ঘুরে আসতে পারে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের আয়োজন। এখন হচ্ছে আমরা তো খুব পজিটিভ পজিটিভ কথা দিয়ে আমাদের টক শোটা শুরু করলাম, কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যদিও আমি আমাদের অতিথিদের মতো এক্সপার্ট না, বাট আমি যেটা মনে করি মুদ্রার এপিট যেমন থাকে, মুদ্রার ওপিটেও আরেকটা গল্প থাকে। যে শুরুর যে গল্পটা, যেটা কিনা অনেক এক্সাইটিং বা অনেক অনুপ্রেরণার, কিন্তু সেই সাথে লুকিয়ে থাকে অনেক অনেক চ্যালেঞ্জ। সো আমি এবার একে একে আমাদের অতিথিদের কাছ থেকে শুনে নিব যে যখন কিনা তারা শুরু করেন ঠিক সেই মোমেন্টে বা ইভেন ইফ তারা এখনো কি কি চ্যালেঞ্জ প্রতিনিয়ত ফেস করেন। তো সবার প্রথমে শুরু করব খালেদুর রহমান কাব্যকে দিয়ে, যে তার কাছে আমি জানতে চাই আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করছেন বা করেছেন। কাব্য। আচ্ছা, তো প্রথমে যদি বলি যে আমাদের বন্দি পাঠশালাটাকে কন্টিনিউ করার পিছনে আমরা একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ ফেস করে আসছি। তো জিনিসটা ঠিক এরকম যে আমাদের প্রতিদিন আমাদের লাইভ ক্লাস থাকতো 7:30টার দিকে, রোজার মাসে হয়তো বা সেটা 8টার দিকেও ছিল, আমি ভুলে গেছি, কারণ আসলে প্রতিদিন এত কাজ করতে করতে অনেক কিছু ভুলে যাওয়া হয়। তো মেন কথা হচ্ছে কি যে আমি আসলে সারাদিন কি করি আর না করি সেটা আমাদের পরে ব্যাপার, কিন্তু আমরা যারা টিম মেম্বার ছিলাম, আমাদের যখন লাইভ ক্লাস গুলো হতো সবাই আমরা সেই লাইভ ক্লাস গুলোতে অ্যাটেন্ড করতাম, এবং এটা আমরা আজকে পর্যন্ত করতেছি, কারণ আমরা চাই যে যে একজন লাইভ ক্লাস করে বা লাইভ ক্লাস নিচ্ছে তাকে আমরা দেখে ইন্সপায়ার করার জন্য আমরা এখন পর্যন্ত তাদের লাইভ ক্লাস গুলোতে অ্যাটেন্ড থাকি আমরা নিজেরাই। আরো যদি চ্যালেঞ্জের কথা বলি, সেখানে হচ্ছে যে আসলে মানে প্রতিদিন একটা করে লাইভ ক্লাস দেওয়া, রুটিন করা, তারপর সেটা পোস্টার দেওয়া, তারপর আদার্স আরো অনেক কাজ আছে, এবং সেখানে একটা আসলে মানে আমি কি বলবো, একটা আসলে মানে আহ আর্থিক ব্যাপার একটা থেকে যায় যে মানে এত কিছু মেনটেন করার পিছনে। তো যাই হোক, সেগুলো আমরা মোটামুটি কাটিয়ে উঠতে পারতেছি। এবং আমাদের আরো দুই একটা চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম দিকে আমাদের লাইভ ক্লাস গুলোতে যখন নিতাম, তো তখন দেখা যেত যে আমরা হয়তো বা পেন অন পেপারে নিচ্ছি, তো এখানে আমাদের একটা আসলে কোয়ালিটি ঘাটতি থাকতো। তো সেই কোয়ালিটি আমরা কিভাবে দিন দিন আমরা ইমপ্রুভ করতে পারবো সেটা নিয়ে আমরা অনেক বেশি স্টাডি করেছি। এরপরে আমরা এই মানে আমাদের লাইভ ক্লাসগুলোকে কোয়ালিটিফুল করার জন্য আমরা মোটামুটি আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে যাচ্ছি এখন পর্যন্ত। আর এছাড়া আমাদের আরো অনেক চ্যালেঞ্জ আছে। তো আমরা স্টুডেন্ট আসলে কি চায় সেটা নিয়েও আমরা মোটামুটি কাজ করতেছি। এবং আরো যদি বলা হয় যে আমাদের মোটামুটি যে টিচার প্যানেলটা আছে তারা সবাই একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি যে আমরা দিন দিন আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করতেছি, কিন্তু আমরা যাচ্ছি যে এর থেকে আরো বেটার কোনো কিছু করা যায় কিনা, এটা নিয়ে আমরা এখনো ভাবতেছি। তো আশা করি আমরা আমাদের যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। তো অলরেডি আমরা আমাদের গ্রুপ হোক বা পেজ হোক, সেগুলো আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা মোটামুটি অনেক ভালো পজিশনে আছি, প্লাস আমাদের ওয়েবসাইটের কাজ চলতেছে। তো আশা করি আমাদের চ্যালেঞ্জটা আরো সামনের দিকে হয়তো আরো কঠিন হবে। আমরা এখন যেহেতু ইনিশিয়াল পর্যায়ে আছি, তো আমরা আসলে জিনিসটা বুঝতে পারতেছি না, বাট আমাদের ক্ষেত্র যত বাড়তেছে আমাদের দিন দিন আরো চ্যালেঞ্জের পরিমাণ আরো বাড়তেছে। যেমন এখন আমরা আরো বেশ কিছু মানে কাজ নিয়ে আর কি, মানে বেশ কিছু আমরা টপিকস নিয়ে কাজ করতেছি। তো আশা করি যে
মানে পূর্বেও চ্যালেঞ্জ ছিল, এখন আমাদের চ্যালেঞ্জ থাকতেছে। আর মেন কথা হচ্ছে যে আমরা আসলে স্টুডেন্টের সাথে থাকতে চাচ্ছি, এখন এটার জন্য আমাদের যে কোনো চ্যালেঞ্জই আমরা গ্রহণ করতে আমরা রাজি আছি। যাই হোক, আব্দুর রহমান বলেছে যে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাব আমাদের বন্দি পাঠশালা। হ্যাঁ, আসলে আমরা মানে আমাদের চ্যালেঞ্জ গুলো আসলে এত পরিমাণে যেটা আসলে বলে শেষ করা যাচ্ছে না, কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে অনেক ফোন কল পাই যে ভাই আপনাদের এই উদ্যোগটা অসাধারণ, আপনাদের এই কাজগুলো আমাদের খুব ভালো লাগে, এবং আপনারা যে বেসিক ভাবে যেগুলো বোঝাচ্ছেন এগুলো আমাদের খুব ভালো লাগে। তো আসলে তখন আমরা আসলে আমাদের যে পরিশ্রমটা আছে সেই পরিশ্রমটা আমরা আসলে ভুলে যাই। তো এগুলো আমাদের জন্য আর কি ইন্সপায়ার হিসেবে কাজ করতেছে। মোটামুটি এই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। বাট শুরুর দিকে আসলে অনেক বেশি চ্যালেঞ্জ ছিল, আমাদের ইনস্ট্রাক্টর গুলা ম্যানেজ করা এটা আসলে অনেক বড় একটা কঠিন কাজ ছিল। তবে এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই যে আমরা হয়তো বা অনেক অনলাইন প্ল্যাটফর্ম দেখতেছি, যে প্ল্যাটফর্ম গুলো আসলে শুধুমাত্র সিঙ্গেল মানে একা একা আসলে মানে উঠার চেষ্টা করতেছে, বা আমি আমার নিজের নাম দিয়ে যতটুকু পারতেছি উঠতেছি। কিন্তু আমি এখানে একটু অন্যরকম করে জিনিসটাকে নিয়ে আসছি, যে আমি চেষ্টা করেছিলাম যে আমি শুধু একা না, আমি আমার যে ভার্সিটি আছে বুটেক্স, আমি এই বুটেক্সটাকে নিয়ে কাজ করব। সবাই যেখানে সিঙ্গেল ভাবে কাজ করার চেষ্টা করতেছে, সেখানে আমি আমার বুটেক্স মানে পুরো ভার্সিটিকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। এবং বুটেক্স এর মধ্যে আমাদের যারা যারা মোটামুটি এই কাজটাতে খুব বেশি ইন্টারেস্ট দেখাইছে, আমি তাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছি। এখন এখন পর্যন্ত আমাদের সাথে অনেকে যুক্ত হতে যাচ্ছে, কিন্তু আমাদের টিম মেম্বারটাকে আমরা আপাতত মানে এই অবস্থাতে রাখতে যাচ্ছি, সাম্য অবস্থা রাখতে যাচ্ছি। আমরা টিম মেম্বার হয়তো বা সামনে আরো বাড়াবো, বাট শুরুর দিকে আমাদের টিম মেম্বার অনেক কম ছিল, বাট এখন আমরা টিম মেম্বার প্রায় 29 থেকে 30 জন আছি। তো এই 29 থেকে 30 জন টোটালি হচ্ছে আমরা বুটেক্সিয়ান, মানে আমরা আমাদের পুরো বুটেক্সটাকে নিয়ে আমরা সামনের দিকে আর কি এগিয়ে যেতে যাচ্ছি। মানে আমি সিঙ্গেল না, আমি আমার সাথে পুরো বুটেক্সের স্টুডেন্টকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে যাচ্ছি। আর আমাদের সাথে তো আমাদের স্টুডেন্টরা আছেই। তো আশা করি, আমি মনে করি যে অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে তাদের সাথে আমাদের এটাই হচ্ছে বেসিক পার্থক্য, যে আমরা আমাদের পুরো বুটেক্সকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এটাই। অসংখ্য ধন্যবাদ কাব্যকে তার এত চমৎকার বক্তব্যের জন্য। সো অলরেডি হচ্ছে আমাদের কমেন্ট বক্স মোটামুটি ফ্লাডেড, এবং অনেক অনেক কমেন্ট যখন কাব্য স্পিচ দিচ্ছিল, মোটামুটি কাব্যর যে অনেক, আসলে আমি যে শুরুতে বললাম যে তার অনেক ফ্যান ফলোয়ার, সেটা অলরেডি প্রুভড। আমরা দেখেছি ফয়সাল কমেন্ট করেছে যে কাব্য ভাইয়া চুল কাটার কি দরকার ছিল, এটা অনেকের অবজেকশন। এরপর হচ্ছে উমাম বিন নাজিম হচ্ছে কাব্য পাঠশালা নিয়ে কিছু সাজেশন দিয়েছে, বন্দি পাঠশালা নিয়ে, সরি আমি কাব্য পাঠশালা বলে বলছি, কারণ আই গেস ইটস নাও সিনোনিমাস টু হিম, যে আসলে পুরো ব্যাপারটাতে হচ্ছে সে এতটাই ইনভলভ যে আই গেস ইটস সিনোনিমাস। সো আমার মনে হচ্ছে আমি আসলে ঠিক কথাই বলছি। আমার মনে হয় এটা নিয়ে আসলে একটু টিমদের, বাকি টিম মেম্বারদের ভাবা উচিত যে এটা নিয়ে কিছু করা যায় কিনা। আচ্ছা, সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, উমার বিন নাজিম হচ্ছে আমাদেরকে পরামর্শ দিয়েছে বন্দি পাঠশালার জন্য। এছাড়া হচ্ছে আমাদের সাথে মোহাম্মদ আব্দুর রহমান রয়েছেন, তিনিও খালেদুর রহমান কাব্যকে নিয়ে অনেক অনেক প্রেইজ। সো এরপর হচ্ছে আমরা যদি আরো কিছু কমেন্ট পড়ি, আমাদের সাথে আছে শেখ নওয়াব আলী, তিনি হ্যালো জানিয়েছেন। এবং আমরা আরো কাব্য ভাইয়া, কাব্য ভাই রক্স, দেন আবার সেই চুলওয়ালা কাব্য ভাই, সবাই কাব্য ভাইকে চায়, এবং অলসো কাব্য ভাইয়ের বড় বড় চুল চায়। ওকে, সো তার মানে কিন্তু এই না যে আমাদের বাকি যারা আমাদের পার্টিসিপেন্ট রয়েছেন, গেস্ট রয়েছেন, তারা পিছিয়ে আছেন। অলরেডি সামিয়া জাপুর ফ্যান ফলোয়াররাও সবাই চলে এসেছেন। আমি বারবার বলেছি যে আসলে ক্যাম্পাসে কিন্তু প্রাপ্তি আপু অনেক ফেমাস। এন্ড এছাড়া হচ্ছে আমাদের হচ্ছে ফাতিমা মাহমুদ সামিয়াজ প্রাপ্তি আপুকে বেস্ট উইশেস জানিয়েছেন। অলসো শরীফ মাহমুদ প্রাপ্তি আপুকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন। আমরা আরো কমেন্ট করব, আমরা প্রত্যেকটা কমেন্টই পড়ব। অলসো মাইশাকেও অনেক অনেক গ্রিটিং জানানো হচ্ছে, আমরা একটা একটা করে প্রত্যেকটা কমেন্টই পড়বো। বাট বিফোর দ্যাট আমি হচ্ছে একটু জানতে চাচ্ছি মাইশার কাছে, যে যখন কিনা তুমি তোমার এই যাত্রাটা শুরু করেছেন, যখন কিনা এই উদ্যোক্তা হিসেবে, তো কি কি বেসিক চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন শুরুতে বা এখন, মাইশা? তো এই যে কিছু শুরু করতে গেলে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো দেখা যায় একদম ডেলিভারি ম্যান থেকে শুরু করে সবকিছু নিয়ে আমার অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। তো শুরুর দিকে কেকটা যেহেতু অনেক সেন্সিটিভ একটা বিষয়, তো এটা মানে নর্মালি যদি একটু উল্টাপাল্টা হলে কেকটা একদম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এটা নিয়ে আমি খুবই টেন্স ছিলাম। তো তারপর এরকম ডেলিভারি ম্যান নিয়ে আমার খুবই প্রবলেম হয়েছে। তো আস্তে আস্তে এটা ওভারকাম করেছি। দেখা গিয়েছে এমনও দিন গিয়েছে যে আমি নিজেকে ডেলিভারি দিয়ে এসেছি, জাস্ট কেকটা যাতে সেফ থাকে এর জন্য। তারপর বলা যায় একদিন আমার একটা পরের দিন একটা কেকের ডেলিভারি ছিল, বাট এত কাজের প্রেশার ছিল যে আমি ভুলে গিয়েছি। তো
তো ওইটা ছিল অনেক একটা টাফ টাইপের থিম কেক। তো যে কোনো থিম কেক হওয়ার আগে আমি ইউটিউবে একবার টিউটোরিয়াল দেখি যে এটা কিভাবে বানাচ্ছে বা ওইটা কিভাবে বানাচ্ছে, যেহেতু আমার সবকিছু ইউটিউব থেকে শেখা। তো আমি টোটালি ওটা ভুলেই গিয়েছি যে আমার পরের দিন একটা থিম কেকের ডেলিভারি আছে। তো পরে আমি রাতের 11টা বাজে আমার মনে পড়ছে, আল্লাহ আমার তো কালকে একটা ডেলিভারি দিতে হবে। তো কি করবো আর, তো রাতের 11টায় কাজ শুরু করি, সারা রাত ওই কেকটা নিয়ে কাজ করেছি। এরপর সকালে সুন্দর মতো ডেলিভারিও করেছি। তো এরকম আর কি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। বাট সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, আমি একদমই নতুন। তো এটাই। অসংখ্য ধন্যবাদ মাইশাকে। তো আমি একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে গতকালকে আমাদের যেহেতু আজকে প্রোগ্রামটা হবে, সো আমরা প্রিপারেশনের পার্ট হিসেবে আমরা একজন একজনের সাথে কমিউনিকেট করছিলাম। সো আমি যখন একটু জাস্ট আমি ভেবেছি হয়তো রাতের বেলা নক করলে হয়তো আমি মাইশাকে ফ্রি পাবো, এই আশায় ওকে আমি নক করেছিলাম। বাট মানে ও এত বিজি, এন্ড ও বারবার আমাকে বলছে ভাইয়া আমার কালকে এই ক্লায়েন্টকে আমার রাইট টাইমে হচ্ছে কেক মানে সার্ভ করতে হবে। বিকজ আমরা দেখতে পাই যে আসলে কেক জিনিসটা কিন্তু অনেকটাই আমাদের বিভিন্ন উপলক্ষের সাথে জড়িত, লাইক হ্যাঁ বিয়ে, হ্যাঁ, জন্মদিন। একদম টাইম, একদম টাইম টু টাইম সেন্ড করতে হয়, মানে একদম So, সময়টা মেনটেন প্রত্যেকটা করতে হয়। জি এক্স্যাক্টলি। সো আমাদের প্রত্যেকটা উপলক্ষ কিন্তু এর সাথে জড়িত, এবং এই ক্ষেত্রে টাইমিংটা কিন্তু খুবই ক্রুশাল। এবং সেক্ষেত্রে যে কিনা প্রোভাইডার বা যে কিনা আমাদেরকে এইরকম একটা জিনিস প্রোভাইড করছেন, তিনি আসলে কতটুকু কনসিয়াস বা কতটুকু কেয়ারিং, এটা কিন্তু অনেক বড় একটা সিগনিফিকেন্ট। সো মাইশাকে অনেক অনেক বেস্ট উইসেস, এবং শুধু সেটা আমার পক্ষ থেকেই না, কমেন্টেও অনেকে করছেন। অলরেডি তিশা অনন্যা অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। অলসো আমাদের সাথে হচ্ছে নায়লা মেহজাবিন, সে লিখেছে হচ্ছে মাইশা তাবাসসুম ডুইং গ্রেট দোস্ত। ওকে, অলসো হচ্ছে লস অফ লাভ ফর হচ্ছে মাইশা, তিশা আয়ানা থ্যাংক জানিয়েছে। ইউ। সো এরকম আরো অনেক অনেক কমেন্ট আছে, আমি ফাঁকে ফাঁকে সবার কমেন্ট গুলোই পড়বো। সো আপনারা যারা কষ্ট করে দেখছেন, আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের কমেন্ট গুলো করুন, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টই পড়বো। সো এই মুহূর্তে আমি হচ্ছে মাইশার চ্যালেঞ্জ গুলার কথা শুনলাম। সো আমার যেটা ধারণা যে আসলে প্রাপ্তির চ্যালেঞ্জের থেকে ওর জনপ্রিয়তা অনেক মানে অনেক বেশি, এটা আমার বিশ্বাস। এন্ড অলসো আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি যেটা অলরেডি আমি জানি না পাবলিকলি বলা ঠিক হবে কিনা, যে 1 মাসের মধ্যেই কিন্তু প্রাপ্তি কয়েক ডিজিট, আমি ডিজিটটা বললাম না, বেশ কয়েকটা ডিজিট ইনকাম সে মানে পার করে ফেলেছে। সো আশা করতেছি যে শূন্য মানে ডান পাশে শূন্য ডেফিনেটলি এটা ডে বাই ডে বাড়তে থাকবে, হয়তো এগুলো কাব্য আরো বেটার বোঝাতে পারবে যেহেতু ম্যাথের টিচার। তো আমি আসলে প্রাপ্তির কাছে দুইটাই জানতে চাচ্ছি, চ্যালেঞ্জেস এন্ড অ্যাপ্রিসিয়েশন, যে কি কি চ্যালেঞ্জ ফেস করছি এবং আমাকে কে কে কিভাবে অ্যাপ্রিসিয়েট করছে। প্রাপ্তি। আচ্ছা, প্রথমে যখন শুরু করলাম তখন হচ্ছে প্রথম দিকে পেজটা খোলার পর আমি আর সাবি আপু আসলে প্রথম 2 দিন খুবই হতাশ। মানে আমরা একজন আরেকজনকে বলতেছি কি ব্যাপার, অর্ডার আসতেছে না কেন, কি কি সমস্যা, কি আমাদের পেজ কি দেখতে ভালো লাগছে না, না মানে নামটা পছন্দ হয় নাই, না কি হয়েছে। তো এই ব্যাপারটা প্রথম 2 দিন খুব হতাশা ছিলাম যে একটু পর পর চেক করছি যে কেউ কেউ অর্ডার করছে কি করছে না। তো 3 দিনের মাথায় হচ্ছে আমাদের যখন অর্ডার আসা শুরু করলো, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হচ্ছে একদিনও অফ হয়নি অর্ডার আসা। আর আমাদের সব থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট আমরা মানে চিন্তা করি যে আমাদের কোয়ালিটিটা একটু ধরে রাখতে হবে। কোয়ালিটি যদি আমি ঠিক মতো না দিতে পারি প্রোডাক্টের, তো আমার আলটিমেটলি আমার আমার প্রোডাক্ট কেন নিবে। আর আমাদের সাজঘরে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে রিপিট কাস্টমার, যার জন্য হচ্ছে আমাদের মানে খুব বেশি একটা প্রবলেম ফেস করতে হয় নাই। এবং অল্প টাইমেও পেজে যে পরিমাণ রিভিউ দিয়েছে সবাই যে ভালো হয়েছে বা এটা আরেকটু ভালো করতে হবে, আমরা হ্যাঁ তবে হ্যাঁ আমরা কুরিয়ার সার্ভিস নিয়ে একটু মানে প্রবলেমে পড়েছিলাম প্রথম দিকে। আমরা আসলে বুঝতে পারছিলাম না যে আমরা কিভাবে হোম ডেলিভারিটা দিব। তো আমাদের হচ্ছে এইটাতে একটু ঝামেলা হয়েছিল দেশের বাইরের যখন হোম ডেলিভারি আমরা দিয়েছিলাম। তখন হচ্ছে ঢাকার বাইরে থেকে প্রথম একজন হচ্ছে কমপ্লেন আসলো যে ডেলিভারি হচ্ছে ডেলিভারি ম্যানটা হচ্ছে তাদের বাসায় যাবে না, তাদের অফিস থেকে কালেক্ট করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে তখন আবার কুরিয়ার ম্যানদের সাথে কথা বলা, সবকিছু সর্ট আউট করে তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া। তবে হ্যাঁ, সবার এতটুকু ভালো লাগে যে প্রোডাক্টটা যখন হাতে পায় তখন অ্যাটলিস্ট বলে যে আপু
কুরিয়ারে ঝামেলা ছিল, কিন্তু প্রোডাক্টটা দেখে মনটা ভালো হয়ে গিয়েছে। আসলে এটাই হচ্ছে আমাদের সাজঘরের আর কি অনেক বড় একটা প্রাপ্তি, যার জন্য হচ্ছে আমরা রিপিট কাস্টমার পেয়েছি। আর শোভন যেটা বললো যে অনেক ডিজিটের সেল করে ফেলেছি, আচ্ছা আমি বলেই দিই, আমরা প্রথম মাসে হচ্ছে 68,755 টাকা সেল করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা হচ্ছে আহ, খুব যে প্রফিট তা কিন্তু না। প্রথম আগে আমরা ভেবেছি প্রফিটের কথা পরে, প্রফিট আল্লাহ চাইলে প্রফিট সামনে হবে, কিন্তু প্রথম যখন আমাদের পেজটা আসলে চিনুক জানুক, প্রথম আমরা আহ, জানিয়েছি আসলে আমাদের ভার্সিটির বিভিন্ন গ্রুপগুলো আছে, যেমন হচ্ছে ডিবিসি গ্রুপ আছে। তো এই গ্রুপটাতে মানে যখন আমরা পোস্ট দিলাম তখন আহ, অনেক অনেক আপুরা, অনেক ক্যাম্পাসের বড় ভাইয়া আপুরা জুনিয়র সবাই জানলো মোটামুটি যে আমরা আসলে আমরাও শুরু করেছি। তো আমাদেরকে সবাই অনুপ্রেরণা দেওয়ার জন্য, মানে সবাই মানে এতটা সাপোর্ট দিয়েছে, মানে তখন প্রথমে যখন আমাদের কাছের আপুরাই কিনতে চেয়েছে তখন আমরা বলেছি আপু থাক, এত টাকা দিতে হবে না, কিছু একটু কম কম দিয়ে না আপু, কোনো সমস্যা নেই। কিন্তু তারাই বলে তোমাদের পেজের যে দামটা আমরা সেটাই দিব। তো আলটিমেটলি প্রোডাক্টটা যখন পেয়েছে তখন হচ্ছে মানে তারা যখন খুশি হয় তখন হচ্ছে আমরা তখন বুঝি যে আসলে মানে কতটুকু তৃপ্তি লাগে যে না এই প্রোডাক্টটা তার ভালো লেগেছে, এবং সেই শাড়িটা পরছে, পরে বলতেছে প্রাপ্তি কেমন লাগতেছে দেখ। মানে এই জিনিসটা আসলে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সাপোর্ট হচ্ছে মানে এই পর্যন্ত মানে সবাই এত এত বেশি সাপোর্ট দিয়েছে, মানে এই জন্য হচ্ছে সাহস পাই। আর আমি আমার পেজের এই কুর্তিটা যে পরে আছি এটা কিন্তু আমার পেজের কুর্তি। তো প্রথম কথা হচ্ছে আমার পেজের জিনিস যদি আমরা ইউজ না করি তাহলে বাকিরা কেন ইউজ করবে? তো আগে হচ্ছে গিয়ে কোয়ালিটি সম্পন্ন জিনিসটা আমরা সবার প্রথমে মাথায় রাখি যে কোয়ালিটিফুল হতেই হবে, তারপরে হচ্ছে অন্য কথা। এই তো শোভন। সো প্রাপ্তিকে অনেক অনেক ধন্যবাদ। সো প্রাপ্তির কাছে আমার একটা প্রশ্ন আছে, মানে অনেক দর্শকের অনেক প্রশ্ন, আমি সবগুলোই পড়বো, আমি কথা দিচ্ছি আমি প্রত্যেকটা পড়বো। কিন্তু আমার হঠাৎ মাথায় একটা দুষ্ট প্রশ্ন আচ্ছা, আসলো, সেটা হচ্ছে যে আপনি মাত্র বললেন যে আমার পেজের জিনিস যদি কিনা আমি নিজেই ব্যবহার না করি তাহলে অন্যরা কেন ব্যবহার করবে। সো প্রশ্নটা হচ্ছে যে, আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটা? এক্স্যাক্টলি। তো মানে এরকম কি কোনো ব্যাপার আছে যে প্রত্যেকটা আপনি একবার ট্রায়াল দিয়ে নেন যে এটা ঠিক লাগছে কিনা, কারণ আপনি যেহেতু নিজে একজন মডেল, দেন হচ্ছে আপনি আমরা পেজকে না এটা না প্রমোশন না, করে দিচ্ছেন। এটা না না না, এই এই বিষয়ে কথা বলি। প্রথম আমি আমার অনলাইন পেজের প্রথম আমি একটা মাত্র শাড়ির হচ্ছে মানে ফটোশুট করি, হচ্ছে যে মানে শাড়িটা পরতে কেমন লাগে, এমন না যে হচ্ছে আমার পেজটা প্রমোট করার জন্য। এরকম অনেকেই হচ্ছে, শাড়িটা হচ্ছে কোটা শাড়ি। তো কোটা শাড়ি হচ্ছে প্রথম আমি আমাদের জন্যই কিনেছি, মানে 18টা শাড়ির কথা বলেছিলাম আমরা। এরপর আমি আমার নিজের জন্য হচ্ছে কিনে রেখেছি। আর এই ড্রেসটা অবভিয়াসলি যদি বানানো থাকে আমার মাপের, তো আরেকজন তো হবে না কখনোই, এটা তো কখনোই সম্ভব না। আর হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে যখন এই যে ড্রেস গুলা পরছি এটা নিজেদের জন্য তো লাগছে, এই ভার্সিটিতে যাচ্ছি, এই প্রোগ্রামে যাচ্ছি, ওই এই একটু বাইরে যাচ্ছি, এই একটু দরকার, ফ্রেন্ড আসছে, এই তো নিজেদের জন্য ইউজ বলতে হচ্ছে নিজেদের জন্যই ইউজ এই জিনিসগুলো তো হচ্ছে। আর আজকালকার অনলাইনের এত বেশি কম্পিটিশন, আর আমাদের কাস্টমার তো অবভিয়াসলি এত বেশি বোকা না যে হচ্ছে মানে এই জিনিসগুলো বুঝবে না আই থিঙ্ক। তো হচ্ছে, তো এই জিনিসগুলো আসলে নিজেরাই ইউজ করা বলতে হচ্ছে এটা আমারই, আমার জন্যই নেওয়া। এই তো। তো অনেক অনেক ধন্যবাদ প্রাপ্তিকে। সো দ্যাট আর ওয়াজ জাস্ট আ ফান, আমি কি বুঝাতে মানে পেরেছি? সিরিয়াসলি নেওয়ার আসলে কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর প্রাপ্তি। আচ্ছা, তো এখন না হচ্ছে না, আমি এরপরে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আসলে আমরা প্রত্যেকেই যারা আছি পড়াশোনার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। সো কারেন্টলি যেহেতু লকডাউনটা আছে, আমরা হয়তো কিছু ফ্রি টাইম পাচ্ছি, লেজার টাইম পাচ্ছি, যেটা আমরা একদম পারফেক্ট এক্সিকিউশনটা করছি। সো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের করোনা পরবর্তী আসলে প্ল্যানটা কি, যে করোনা যখন কিনা চলে যাবে, করোনা যখন শেষ হয়ে যাবে, হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, মানুষ হয়তো তখন আবার অফলাইনকে বেশি প্রেফার করবে হয়তো অনলাইনের থেকে। তো এর জন্য আমরা আসলে নিজেরা কতটুকু প্রিপেয়ার্ড, বা আমরা আসলে কি কি ভাবছি, এই ব্যাপারটা নিয়ে আমি একটু জানতে চাবো আমাদের প্রত্যেকের কাছে। তো প্রথমে আমি প্রশ্ন করব কাব্যকে, যে করোনা পরবর্তী, মানে মনে করছি যে হয়তো কয়েক মাস পরে করোনা নেই, তো করোনা পরবর্তী পরিকল্পনাটা আসলে আপনার কিরকম? ওকে, প্রথম কথা হচ্ছে যে আমরা যেহেতু এখানে আমাদের মানে শিক্ষা নিয়ে কাজ করতেছি, তো
তো করোনার মধ্যে যারা পড়াশোনা করতেছে মোটামুটি করোনার পরে কিন্তু আরো বেশি করে পড়াশোনা করবে, কারণ তাদের যে গ্যাপটা আসছে এই গ্যাপটা পূরণের জন্য তারা হয়তোবা আর একটু বেশি করে পড়াশোনা করতে পারে। তো আমাদের মানে করোনার পরবর্তীতে আমরা অবশ্যই আমাদের যে লাইভ ক্লাস গুলো আছে বা আমাদের যে কন্টেন্ট আছে সেগুলোকে আমরা আরো বেশি ডেভেলপ করব। কারণ হচ্ছে সময়ের সাথে সাথে আমরা আমাদের নিজেদেরকে অবশ্যই ইমপ্রুভ করতেছি এবং আমরা আমাদের বন্দি পাঠশালাকে আরো বেশি ডেভেলপ করার চেষ্টা করতেছি। কারণ পড়াশোনা তো কখনো থেমে থাকবে না, কারণ আমাদেরকে মোটামুটি সবাইকে আমাদের মানে কি বলবো মানে প্রত্যেককে আমাদের যেহেতু একজন শিক্ষিত নাগরিক হতে হবে, সেদিক থেকে বিবেচনা করে আমাদের বন্দি পাঠশালা এখন যে অবস্থায় আছে ভবিষ্যতে হয়তোবা এর থেকে আরো ভালো পজিশনে যাবে। কারণ যেহেতু আমি এখানে মোটামুটি শিক্ষামূলক বিষয় নিয়ে আমরা কাজ করতেছি, তার মানে আমাদের এই বিষয়টা করোনার পরে আরো বেশি জোরদার হবে। অথবা করোনার মধ্যে আমরা অনেক একটু বাধার সম্মুখীন হচ্ছি, সব জায়গায় আমরা চলাফেরা করতে পারতেছি না ঠিক মতন করে, বাট করোনার পরবর্তীতে আমাদের মুভমেন্টটা আরো বেটার হবে আশা করি। তো তখন দেখা যাবে যে আমরা হয়তো আরো বেশি এফোর্ট দিয়ে কাজ করতে পারবো। আর স্টুডেন্টরা যেহেতু এখন থেকে বেনিফিটেড হচ্ছে, তার মানে ফিউচারে তারা আরো বেশি বেনিফিট হবে। তো সেদিক থেকে বিবেচনা করলে যে অনলাইনে মানে করোনার পরবর্তীতে বন্দি পাঠশালা হয়তো বা আরো নতুন ভাবে নতুন কিছু নিয়ে আসবে। আর কি বলবো, এটাই তো। আর হ্যাঁ, হয়তোবা দেখা যাবে যে করোনার পরবর্তীতে এই অনলাইনের যে ব্যবহারটা, এই ব্যবহারটা হয়তোবা তাদের মধ্যে থেকে যাবে। কারণ অনলাইন থেকে তারা যে সুবিধাগুলো পেয়েছে এই সুবিধাগুলো তারা হয়তোবা আবারও পেতে চাবে। আর মানুষ হয়তোবা দেখা যাবে পরবর্তীতে ফিজিক্যাল ভাবে কাজগুলো করার থেকে তারা অনলাইনে সেই সেবাটা গ্রহণ করতে বেশি অভ্যস্ত হয়ে যাবে। তো আশা করি সেটাই ফিউচারের দিকে হবে। তো এই চিন্তা করে আমাদের বন্দি পাঠশালা হয়তো বা আজীবন অনলাইন প্ল্যাটফর্ম থেকে মানে থেকে যাবে। জানি না এটা ফিজিক্যালি আসলে কখনো আসবে কিনা, এটা আমরা জানি না, বাট আমাদের প্ল্যান আছে, বাট আমরা জানি না কি হবে। বাট অনলাইনে বন্দি পাঠশালা করোনার আগে যে হয়েছিল করোনার পরে একই রকম ভাবে থাকবে এবং আমাদের স্টুডেন্টরা করোনার পর আমাদের সাথে সেম ভাবে এনগেজমেন্ট অবস্থা থাকবে, আমরা এতটুকু আশা রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ কাব্যকে। সো অলরেডি মানে অনেক অনেক কমেন্ট এবং অনেকে আমার বিরুদ্ধে রীতিমতো অভিযোগ দিচ্ছে যে আমি কেন কমেন্ট পড়ছি না। আমি কিন্তু স্ক্রিনে সবগুলো কমেন্ট শো করছি, তাও আমি পড়ে দিচ্ছি। সো শুরু করি কাব্যকে দিয়েই। কাব্য ভাই হচ্ছে ম্যাথের বস। কাব্য ভাই, আমি ফার্স্টে ভাবছিলাম যে ম্যাথ নিয়ে কিছু একটা লিখছে, হয়তো প্রাপ্তিকে নিয়ে লিখবে হয়তো, কারণ যেহেতু প্রাপ্তি ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। কিন্তু না, আমাদের এখানে যে একজন বিখ্যাত ম্যাথ টিচার রয়েছে, যাকে কিনা একদম শুরুতেই বলেছি যে যার ক্লাস করার জন্য রীতিমতো লাইন থাকতো, সো তাকে হচ্ছে উইশ করেছে সাদমান রশিদ, যে ম্যাথের বস কাব্য ভাই। আমি এবার ওভারঅল সবগুলো কমেন্ট একবার এক ধাক্কে একটু পড়ে যাই। শরীফ মাহমুদ বলেছে প্রাপ্তি আপু অনেক অনেক ভালোবাসা। তারপর হচ্ছে শেখ নওয়াব আলীকে একটা স্পেশাল থ্যাঙ্কস, তিনি বলেছেন যে তার 10 বছরে সে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে ফেসবুক লাইভে আসছে। সো ইট ইজ রিয়েলি মানে গ্রেট ফর আস যে আসলে কেউ আমাদের কিভাবে অ্যাপ্রিসিয়েট করলো। অলসো সুমাইয়া খানকে অনেক অনেক থ্যাঙ্কস, বিকজ সে মনে হয় তার কোনো ফ্রেন্ড বাদ রাখে নাই, সব ফ্রেন্ডকে হচ্ছে সে ইনভাইট করে দিয়েছে। দেন হচ্ছে নিশাত তাসনিম বলেছে কাব্য ভাইয়ের মুখে বন্দি পাঠশালা শুরুর গল্প শুনে অনেক ভালো লাগলো। আমার নিজের অনেক ভালো লাগবে এবং রীতিমতো আমার কিছুটা আফসোসও হচ্ছে যে আমি কেন স্টুডেন্ট না। এরকম মহৎ ইনিশিয়েটিভ যদি কিনা আমি স্টুডেন্ট থাকা অবস্থায় হতো, দ্যাট উড বি ইভেন গ্রেট। কারণ রেকর্ডেড ক্লাস বা অফলাইন ক্লাসের অনেকগুলো নেগেটিভ সাইড থাকা সত্ত্বেও এর একটা এমেজিং পার্ট হচ্ছে আমি কিন্তু আবার কনভিনিয়েন্ট অনুযায়ী বারবার দেখতে পাবো। আমি একটা ফিজিক্যাল বা ইন পার্সন ক্লাসে হয়তো আমি একটা ক্লাস একবার দেখার পর আমি একটা স্পেসিফিক জিনিস ভুলে যেতেই পারি। এক্সামের আগে হয়তো আমি নোট পাবো, রিভিশন দেওয়ার জন্য অল্প কিছু অনলাইন কন্টেন্ট হয়তো আমি উপস্থিত পাবো, কিন্তু এরকম প্যাকেজ যে গ্রুপ ক্লাসগুলো বা যেগুলো আমাকে রেগুলার অনেক ট্রিক্স শর্টকাট শেখাচ্ছে, রিয়েলি অ্যামেজিং। আমার কাছে মনে হয় এটা একটা হিউজ কালেকশন। সো এরপর হচ্ছে ফাতেমা মাহমুদ হচ্ছে সামিয়াজ প্রাপ্তি আপুকে খুঁজতেছেন যে প্রাপ্তি আপু কোথায়, অলরেডি আপু চলে আসছে, নাথিং টু ওয়ারি। দেন আবার সেই কাব্য ভাইয়ের চুলের কাট, কাব্য ভাইয়ার হেয়ার কাটটা সুন্দর ছিল। দেন প্রাপ্তি আপুর হচ্ছে অলরাউন্ডার প্রাপ্তি আপু, আমি অনেকবার বলে ফেলছি। সো দেন হচ্ছে সুমাইয়া খান করেছে। দেন আমাদের একজন মিউচুয়াল আমার কমন ফ্রেন্ড সুইটি, তাকেও অনেক থ্যাঙ্কস, সে হচ্ছে তার বান্ধবীকে শুভকামনা জানিয়েছে। কিন্তু আমাকেও চাইলে কিন্তু শুভকামনা জানানো পারতো, মানে আমি হয়তো একটা সাজঘর নামে একটা পেজ খুলি নাই, বাট মানে স্টিল ইউ ক্যান, ঠিক আছে। বাট স্টিল থ্যাঙ্কস আ লট ফর জয়নিং। এছাড়া হচ্ছে ফাতেমা মাহমুদ অনেক অনেক অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে হচ্ছে প্রাপ্তিকে, ওভারঅল সবার জন্য গ্রেট জানিয়েছে। তারপর হচ্ছে শিলা জানিয়েছে শুভকামনা, বিবর্ণ অল দ্য বেস্ট। সুইটি সাজঘরকে আরো অনেক বড় এন্ড মেগা সেক্টরে দেখতে চাচ্ছে।
দেন মাইশার ও ফ্যান ফলোয়ার আমরা দেখতে পাচ্ছি। আমি বলছিলাম যে ও ছোট মানুষ, ওর ফ্যান ফলোয়ার মনে হয় ছোট হবে, বাট না, অনেক অনেক কমেন্ট কিন্তু মাইশাকে নিয়েও আছে। আমি একটা একটা করে সব পড়ছি। তো মাইশার প্রতি শুভকামনা জানিয়েছে। এরপর হচ্ছে সালহিন আকরাম কাব্য ভাইকে জানিয়েছে যে সে আছে, মানে অ্যাটেন্ডেন্স দিয়েছে, ভাই আছি। অলসো নাইলা মেহজাবিন মাইশা তাবাসসুমকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। দেন নাজমুল হোসেন কংগ্রাচুলেশন প্রাপ্তি, গ্রেট। দেন হচ্ছে ইকরা কাব্য ভাইয়াকে সালাম জানিয়েছে। কাব্য ভাই আপনি ওয়ালাইকুম আসসালাম জানাতেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এরপর হচ্ছে তাইবা খান হচ্ছে তার ফ্রেন্ডদেরকে ট্যাগ করেছে, থ্যাঙ্কস আ লট ফর দ্যাট। পারভিন হচ্ছে মাইশাকে ভালোবাসা জানিয়েছে। অলসো ইকরা হচ্ছে জানিয়েছে বন্দি পাঠশালা ওসমানী হল স্টুডিও থেকে আছেন আমাদের কাব্য ভাই। বাহ, আসলে এখন কাব্য ভাইয়ের জনপ্রিয়তা এতই হাই যে লোকেশন ট্র্যাকারের মতো ভাইয়া কোথায় কি আছে এটাও তার ফ্যান ফলোয়াররা জানে। সো বিশাল অবস্থা। সো দেন হচ্ছে আশরাফুল হিরণ জানিয়েছে শ্বাসগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা। এই ফাঁকে আমি একটা কমেন্ট করছি যে আমি আমাদের যে ফেসবুক, আমাদের যে ওয়েবসাইট ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেড, যার মাধ্যমে আমাদের এই ইনিশিয়েটিভটা, তো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেড হচ্ছে কাজ করছে বিভিন্ন ধরনের স্টার্টআপ, বিভিন্ন ধরনের ইনোভেশন নিয়ে, আইওটি নিয়ে, এবং এর অনেকগুলো পার্ট আছে, যার একটা পার্ট নিয়ে হয়তো আজকে প্রোগ্রামের একদম শেষে আমি কনক্লুশন দিব। আমাদের নতুন একটা ইনিশিয়েটিভ বা ব্র্যান্ড জ্যোতি লঞ্চ হচ্ছে, সেই জ্যোতি নিয়ে হচ্ছে আমরা হয়তো কথা বলবো আমাদের অনুষ্ঠানের শেষের দিকে, বাট এখনো আমাদের গেস্টদের কাছে অনেক কিছু জানা বাকি। তো ইকরা মোটামুটি কাব্য ভাইয়ার প্রশংসা করতে 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 শেষ, আরো আরো অনেক প্রশংসা কাব্য ভাইয়ার। দেন পারভিন আক্তার জানিয়েছে মাইশা তাবাসসুমের প্রতি অনেক অনেক ব্লেসিং। তাবিয়া ইয়াসমিন প্রাপ্তির প্রতি ব্লেসিং। ও কাব্য ভাই, আপনার চুল কোথায়? আপনি হচ্ছে প্লিজ দরকার হলে আলগা চুল লাগান, তাও হচ্ছে মানুষের এই জনতার দাবি আপনি মেনে নেন। ওকে, সো কাব্য ভাইয়ের স্টুডেন্ট। দেন নিশাত তাসনিম আমার সাথে একমত, যেটা নাম আসলে কাব্য পাঠশালা হতে পারে। ভেরি গুড সাজেশন। ওকে, সো আবারও কাব্য ভাই। দেন হচ্ছে প্রাপ্তি আপু, ওয়েটিং ফর প্রাপ্তি। প্রাপ্তি আপু এখনই আসবে। আমার কমেন্ট উঠতেছে না কেন? এই সালিহিন আকরাম, আপনার কমেন্ট হচ্ছে আমি পড়ে ফেলছি। দেন মাইশার প্রতিও হচ্ছে অনেক অনেক বেস্ট উইসেস। নায়লা হচ্ছে একদম ঠিক কথা বলেছে, ওকে গ্রেট। দেন হচ্ছে আমরা একজন প্রাপ্তি আপুর বিশেষ ফ্যানকে দেখতে পাচ্ছি, যে যে কিনা হচ্ছে কমেন্ট করেছে বুকে জ্বালা চোখে জল, আমি প্রাপ্তি আপুর পাগল। বাহ, সে হচ্ছে মানে আগে শুনতাম যে বিভিন্ন মানুষ হচ্ছে প্রেমে টেমে পড়লে হচ্ছে তার প্রেমিকার জন্য মানে কবিতা আবৃত্তি করে বা কবিতা বানায়। তো আমার হচ্ছে প্রাপ্তি আপুর অনেক অনেক ফ্যান ফলোয়ার দেখতে পাচ্ছি। অলসো মাইশারও প্রতি অনেক অনেক ব্লেসিং, অনেক শুভকামনা। তো আমি আরো অনেক অনেক কমেন্ট করবো ডেফিনেটলি। অলসো আমি স্ক্রিনে সবগুলো কমেন্ট শো করে দিচ্ছি যাতে আমাদের যারা অডিয়েন্স রয়েছেন তারা কমেন্ট গুলো দেখতে পান। আর পাশাপাশি হচ্ছে আমি আমাদের যারা আজকে গেস্ট আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আপনাদের যে পেজের লিঙ্কটা সেটা একটু আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেন, আমাদের যে ফেসবুক লাইভটা, তাহলে হচ্ছে আমরা বাকিরাও হচ্ছে ব্যাপারগুলো হয়তো জানতে পারবে। তো এবার হচ্ছে আমি ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসা সংক্রান্ত, সেটা জানতে যাবো হচ্ছে প্রাপ্তি আপুর কাছ থেকে। সো প্রাপ্তি, আপনার কাছে আমার সেম প্রশ্ন, যে আপনি তো অনলাইনে একটি যাত্রা শুরু করলেন। সো ফিউচারটা আপনি কি ভাবছেন বা কিভাবে ভাবছেন? কিভাবে শুরু হতে পারে সাজঘর পর্ব 2? সামিয়া জাহান প্রাপ্তি। ধন্যবাদ শোভন। আহ সাজঘর যখন শুরু করেছি আমরা, ইনশাল্লাহ এর যেভাবে যে পথ ধরে হাঁটলে এটা একদম একটু শেষ পর্যায়ে যেতে পারবো, অবশ্যই সফলতার দিকে। তো সেই দিকটা আসলে আহ যেতে হলে আমাদের যে জিনিসগুলা আসলে এখন যেভাবে কাজগুলো হচ্ছে, করোনার পর হয়তো বা আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক ব্যাক চলে যাব। ক্লাস শুরু হয়ে যাবে, যার টিউশন শুরু হয়ে যাবে, তারপর হচ্ছে নিজেদের নিজেদের অনেক ধরনের কাজ, মানে নর্মালি যে দৈনন্দিন কাজগুলো থাকে। আগে যেহেতু এত ব্যস্ততার মাঝেও আসলে এটা কখনো চিন্তা হয়নি। আর করোনার মাঝখানে যদি এখন আমরা শুরু করে শেষ করার পর যদি আমরা এই সাজঘরটা শেষ করে ফেলি, তাহলে আসলে এই কষ্ট, এই এত 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 মানুষের প্রাপ্তিগুলা আমার মানে বৃথা। তো যার জন্য হচ্ছে আমার এবং সাবিহাপু যে একটা কমেন্ট করছিল, সাবিহাপু আমার উনিও বিজনেস পার্টনার, আমাদের দুজনেই আমরা সাজঘরে ওনার। তো আমাদের দুজনেরই প্ল্যান আছে এখন অনলাইন বেসড হলেও এই ধারাটা আমাদের যেভাবে চলছে, এটাই যদি হচ্ছে সামনে চলতে থাকে বা সবার ভালোবাসা যদি আমরা পাই, অবশ্যই আমরা আমরা আউটলেট দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি। আর হচ্ছে আমাদের নিজেদের প্রোডাকশন হাউসও করার চেষ্টা করছি, যার জন্য হচ্ছে
এই এই জিনিসটা ধরে রাখবো আমরা ইনশাল্লাহ। মানে যাই হোক না কেন, যাই পরিস্থিতি হোক না কেন, আসলে সাজগোটা থাকবে। এবং সবার সবার কাছে অনেক বেশি দোয়া চাই যেন এটা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। এই তো। ওকে, গ্রেট। সো প্রাপ্তিকে অনেক ধন্যবাদ, এবং আমরাও বিশ্বাস করি যে সাজগর আসলে অনেক দিন থাকবে। সো এবার হচ্ছে আমরা আরো কিছু কমেন্ট পড়ে নিই। আমরা হচ্ছে আমি মানে সব আমাদের প্রশংসা গেস্টদের নিয়ে ছিল, আমি অবশেষে একটু মানে মোটিভেশন পাচ্ছি। একজন আমাকে নিয়েও একটু প্রশংসা করেছে। আমার কোনো ইনোভেশন নাই, কোনো হচ্ছে ইনিশিয়েটিভ নাই, এরপরও যে আমাকে একজন থ্যাঙ্কস বলেছে, জন্য তাকে অনেক থ্যাঙ্কস। আর এছাড়া হচ্ছে আমি যদি একটু সিরিয়ালি আবার কমেন্টগুলো পড়ি, যে ওকে, সো বেস্ট উইশেস জানিয়েছে মাইশাকে। এছাড়া হচ্ছে প্রাপ্তিকে গহেড বলেছে। আমাদের একজন ফ্রেন্ড মোহাম্মদ আরিফ, সে জানিয়েছে যাতে আমরা ডিবিসি নিয়ে কিছু বলি। ডিবিসি হচ্ছে আমাদের মতো উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার জন্য আরেকটা গ্রেট একটা প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে আমাদের ডিবিসির ইলাবোরেশনটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, যে বিজনেস যে কমিউনিটিটা। তো এখানে যেটা হচ্ছে যে রেগুলার বেসিসে ডিবিসির যারা আমরা একটা গ্রুপ অফ পিপল যারা কিনা একজন আরেকজনকে মোটিভেট করছি, এনকারেজ করছি, যে আমাদের পটেনশিয়াল স্টার্ট আপ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, এবং সেখানে আমরা নিজেরাই নিজেদের প্রমোশনে হেল্প করি। তো এটা আরেকটা খুব নাইস ইনিশিয়েটিভ। যারা কিনা আমার মতো বিশেষ করে একটু ভীতু, কোন একটা আইডিয়া হয়তো মাথায় অনেক গিজগিজ করে, বাট কিন্তু সামনে আগাতে হচ্ছে যারা ভয় পায়, তাদের জন্য এই ধরনের প্ল্যাটফর্ম গুলো অনেক বেশি দরকার। যেই ফ্রেন্ডস যারা থাকবে, কারণ বন্ধুর মানে কিন্তু অনেক বড় কথা। যেমন আমরা হচ্ছে বন্ধুদের কাছ থেকে কিন্তু খুব বেশি চাই না, লাইক আপনার ফ্রেন্ড একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তার পেজে একটা লাইক দেন, ক্লোজ যারা রয়েছে তাদেরকে কাছে শেয়ার করেন, আপনি নিজে পারচেস করেন, গুড ফিডব্যাক দেন, অন্য মানুষকে পারচেস করতে এনকারেজ করেন। দিস ইজ ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ মানে কিন্তু জাস্ট এটা না যে মামা একটু ডিসকাউন্ট দেন, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দিট অলসো এনকারেজ হিম অর হার, যে কিভাবে আরো বেশি এনকারেজ করা যায়। বরঞ্চ আমার তো মাঝে মধ্যে মনে হয় যে ডিসকাউন্টের পাশাপাশি মানে এক্সট্রা কিছু ভ্যালু অ্যাড করে এরপর দেওয়া উচিত। যে একটা প্রোডাক্টের দাম মনে করি 300 টাকা, আচ্ছা যেহেতু তোর কাছ থেকে কিনতেছি আমি তোকে খুশি হয়ে 400 টাকা দিয়ে দিলাম, 100 টাকা টিপস, ঠিক আছে। সো মানে সালামি টিপস যেভাবে বলি, কারণ বন্ধুর কাছ থেকে কিন্তু সবকিছুই জায়েজ। সো এই হচ্ছে এইভাবে আমরা সবার জন্য একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, যেখানে কিনা আমাদের উদ্যোক্তারা শুধু যে মানে আমরা যারা স্টুডেন্ট থাকি অলওয়েজ আগে চিন্তা করি যে কোন জব সেক্টরে যাবো, এবং এটা নিয়ে আমাদের অনেক ডিপ্রেশন কাজ করে, ফ্রাস্ট্রেশন কাজ করে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট কিভাবে আরেকটা নতুন চেহারায় নিজেকে আবির্ভাব ঘটানো যায়, আয়নার সামনে নিজেকে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে নিজের ছাত্র অবস্থা দিয়ে দাঁড় করানো যায়, এই ধরনের গল্পগুলো কিন্তু আরো অনেক বেশি দরকার। এবং লাস্ট টপিক থেকেই মনে পড়ে যাচ্ছে মাইশার কথা, যে কিনা একজন কলেজ স্টুডেন্ট হয়েও ইতিমধ্যে স্বাবলম্বী হয়ে গেছে, এবং সে আরো অনেক বেশি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে। আমি যখন গতকালকেও মাইশার সাথে কথা বলছিলাম, মাইশা বলছিল যে আমি বললাম যে তুমি এত ছোট মানুষ, এত পেজ খোলার কি দরকার, তুমি অলরেডি 2টা ইনিশিয়েটিভ নিয়েছো, এত কষ্ট না করে তো মানে চিল করলেই পারো। বাট ওর অ্যান্সার ছিল, ভাইয়া আমি খুব দ্রুততম সময়ের মধ্যে স্বাবলম্বী হতে চাই, এবং আমি আমার ফ্যামিলির কন্ট্রিবিউশন করতে চাই, এবং আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। সো মাইশার কাছ থেকে শুনবো যে এই করোনা পরবর্তী সময়ে কিভাবে মাইশা তার পড়াশোনার পাশাপাশি এই ইনিশিয়েটিভটা কন্টিনিউ করার কথা চিন্তা করে, এবং এট দ্য সেম টাইম হয়তো আজ থেকে 4-5 বছর পর যখন মাইশা মোটামুটি পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলবে, তখন মাইশা স্টুডিও কিরকম রূপ নিবে, শুনতে চাচ্ছি মাইশার কাছ থেকে। খুললে পড়ালেখা অনেক প্রেশার থাকবে। তো তাও আমি চেষ্টা করব হেল্পিং হ্যান্ড রাখার, যাতে আমি আমার বিজনেসটা চালু রাখতে পারি। আর সামনে আমি অবশ্যই আমার নিজের ব্র্যান্ডের, আমার নিজের নামের একটা কেক শপ দেখতে চাই ইন ফিউচার। তো এটা যাতে আমি করতে পারি, এর জন্য আমি আমার যেহেতু 2টা বিজনেস পেজ, আমি 2টা বিজনেস পেজের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি। তো দেখা যাক কতটুকু করতে পারি। আমি এখন যে প্রফিটটা আমার আসে, তো আমি ওটা সেভ করে রাখছি, যাতে আমি ইন ফিউচারে আমি আমার একটা আউটলেট দিতে পারি, মানে কেক শপ দিতে পারি, আর আমার যে পার্লি আরেকটা পেজ আছে ওইটার কোনো একটা আউটলেট দিতে পারি। আমি চাই যে আমার নেমের একটা শপ সবাই চিনুক। আর কলেজ খুলে ফেললে একটু টাফ হয়ে যাবে, কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করব যাতে আমি আমার সার্ভিসটা এখন যেভাবে দিতে পারছি সবাইকে সেভাবেই দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, খুবই সরি, আমার হচ্ছে মিউট হয়েছিল। সো আমি যেটা মূলত বলতে চাচ্ছিলাম যে আমরা এই যে সবার কাছ থেকে যে গল্পগুলো শুনলাম, যে গল্পগুলো থেকে আমরা মূলত জানতে পাচ্ছি যে কে কিভাবে তার আইডিয়া গুলো শুরু করছেন। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি মনে করি এই প্রত্যেকের, আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি, হয়তো আমরা 10 মিনিটের মতো কন্টিনিউ করবো। সো অনেক অনেক কমেন্ট আছে, আমি কমেন্ট গুলো পড়বো, বাট লাইভটা শেষ করবো সবার কাছে কমন একটা প্রশ্ন দিয়ে। সো প্রশ্নটা হচ্ছে, আমাদের এই প্রত্যেকের যে উদ্যোগ, এই উদ্যোগগুলোতে আমরা কিন্তু একটা সার্টেন টাইমে একটু ডিমোটিভেট ফিল করি, বা মনে হয় যে ধুর এত কষ্ট করে কি লাভ, বা নেগেটিভ ফিডব্যাক বা নেগেটিভ রিভিউ কিন্তু প্রত্যেকটা উদ্যোগের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা যখনই ডিসাইড করি যে কালকে থেকেই বিজনেস বন্ধ, ঠিক তখনই লাস্ট মোমেন্টে কোন একটা অনুপ্রেরণার গল্প বা কোন একটা অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে মনে করিয়ে দেয়, না, যে কাজটা করছি তা মন্দ না, আই শুড কন্টিনিউ। তো আমি আপনাদের তিনজনের কাছেই, আপনাদের এই স্বল্প জার্নির মধ্যেই একটু জানতে চাচ্ছি যে আপনাদের সেই গল্পটি, যেই গল্পটা আপনাকে অ্যাপ্রিসিয়েট, বা সেই অ্যাপ্রিসিয়েশন যেটা আপনাকে এনকারেজ করে, আপনাকে মোটিভেট করে যে আপনি কেন এটাকে কন্টিনিউ করবেন। সো বাট বিফোর দ্যাট আমি একটু কুইকলি একটু আমাদের কমেন্ট গুলো একটু পড়ে ফেলি। সো এরপর হচ্ছে মাইশাকে অনেক লটস অফ লাভ ফর মাইশা। এরপর হচ্ছে জিরানি বলেছে যে আজকে কথা কইবি না, শিওর, ওকে। আচ্ছা, সো এরপর হচ্ছে সাজগরের জন্য শুভকামনা। তারপর হচ্ছে প্রাপ্তি আপু অনেক ট্যালেন্ট। একটু আগে একটা কমেন্ট ছিল, আমি কমেন্টটা খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে যে এই লকডাউনের মধ্যে বেস্ট গিফট হচ্ছে বন্দি পাঠশালা। সো যেটা হয়তো অনেক স্টুডেন্টের জন্য আসলে একটা বেস্ট গিফট। সো এই এই ধরনের, আমি আসলে এই ধরনের জিনিসগুলোই আসলে জানতে চাচ্ছিলাম। এগুলোই কিন্তু অ্যাপ্রিসিয়েশন আমাদের আসলে রসদ যোগায় টু কন্টিনিউ এভরিথিং। সো এরপর হচ্ছে রোদসি রহমান শুদ্ধি বলেছে লটস অফ অ্যাপ্রিসিয়েশন ফর আওয়ার বিলাভ মাইশা তাবাসসুম। তারপর হচ্ছে প্রাপ্তি আপুর অনেক ট্যালেন্ট, কাব্য ভাই কেন অন্ধকারে, কাব্য ভাই আলোতে আসেন। তারপর হচ্ছে, ও আমাকে নিয়ে আরেকটা কমেন্ট আসছে, আমাকে বলছে যে কামরুল হাসান সুমন ভাইয়ের কাছ থেকে আমার ম্যাথের প্রতি প্রথম ভালো লাগা শুরু, বেসিকের বস ভাই। ও গ্রেট, থ্যাংক ইউ। হয়তো ওইটা কাব্যকে লিখতে গিয়ে ভুলে আমাকে লিখে ফেলছে, তাও এটা আমি নিয়ে ফেললাম আর কি। মানে এরকম সুযোগ আসলে হাতছাড়া করা যাবে না, আমি নিয়ে ফেললাম। অলসো এটা আসলে বেশি কিছুক্ষণ লাইভ রাখা উচিত ছিল, কমেন্ট আমি রাখবি একটু পরে। প্রাপ্তি আপু ইজ দ্য সুইটেস্ট, কিউট, স্মার্ট, ব্রিলিয়ান্ট ইয়ং স্টার অফ বাংলাদেশ, গ্রেট। দেন হচ্ছে আরো আরো অনেক অনেক কমেন্ট। মুজাদ্দিদ আলী সবাইকে হচ্ছে উইশ করেছে। তারপর হচ্ছে ইকরা বলেছে কাবু ভাইকে অনেক টায়ার্ড লাগতেছে, কাবু ভাই এনার্জেটিক হইতে হবে আরো। এন্ড আমাদের ইয়াসিনও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে। সো ওভারঅল হচ্ছে আমরা অনেক 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 অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমরা একদম আমাদের প্রোগ্রামের শেষের দিকে। লাস্ট একটি প্রশ্ন সবার জন্য, প্রথমে শুরু করব কাব্যকে দিয়ে, যে কোন স্পেসিফিক একটি মোমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন যার কারণে আপনি ফিল করেন স্পিরিচুয়ালি, ইউ হোল্ড দ্যাট, যে আসলে যা করছি মানে আমার জীবনটা সার্থক, মানে আই শুড কন্টিনিউ। খালেদুর রহমান কাব্য। আচ্ছা, তো প্রশ্নটা হয়তো আমার জন্য একটু কঠিন হয়ে গেছে। তো যাই হোক, তো আমি কেন এটা থেকে মানে এটাকে কন্টিনিউ করব। প্রথম কারণ হচ্ছে যে, এক নাম্বার হচ্ছে, আর আমাদের ডান পাশে ইয়াসিন আছে, সে আমাকে অনেক কিছু বলতে যাচ্ছে। আচ্ছা, প্রথম কারণটা হচ্ছে যে আসলে স্টুডেন্টদের ভালোবাসা, যে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিয়ে রাখছে যে ভাইয়া, মানে আপনাদের ক্লাসগুলো, মানে আমাদের ক্লাসগুলো তাদেরকে এত পরিমাণ ভালো লাগে যে তারা আমাদেরকে রেগুলার রেসপন্স করে যে ভাই আপনাদের ক্লাসগুলো অনেক বেশি ভালো লাগে। তো এটা একটা কারণ, আরো বেশ কিছু কারণ আছে। তার 2 নাম্বার কারণ বলা যায় যে এই সেদিনে আমি, আব্দুর রহমান, তারপরে জিলানি, ইয়াসিন, শুভ, আমরা 5 জনে এখানে একটা রেস্টুরেন্টে খাইতে গেলাম। তো হঠাৎ করে 3 জন স্টুডেন্ট দেখা হলো। তো 3 জন স্টুডেন্ট রেগুলার আমাদের লাইভ ক্লাস গুলো করে। তো আমাদেরকে দেখে তারা বললো ভাই আপনারা তো বন্দি পাঠশালা, এবং আমাদের টি শার্টে পড়া ছিল। তো তারা দেখে বললো ভাই আপনাদের উদ্যোগটা আমাদের অসাধারণ লেগেছে, এবং আরো অনেক কথা বললো। তো যাই হোক, তারা আবার সেলফি তুললো। তো এই সেলফি তোলার দিক থেকে হইলো আমরা এটাকে কন্টিনিউ করে যাব। তো যাই হোক, আবার মানে এই কাজগুলো রেগুলার হয়ে থাকে। যেমন আমি ট্রেনে যাতায়াত করলো, আমি যেমন ট্রেনে করে বাসা থেকে ঢাকা আসতেছিলাম, সেখানেও আমার 2টা স্টুডেন্টের সাথে দেখা। তারা বললো যে ভাই আপনারা বন্দি পাঠশালা শুরু করছেন। তো তখন কিন্তু অল্প স্টুডেন্ট ছিল, বা সেই অল্পের মধ্যেও আমার সাথে সেখানে আমার স্টুডেন্টের সাথে দেখা হচ্ছে। তো এটা একদিকটা হইতে পারে। আর একটা দিক হতে পারে যে আমরা চাচ্ছি যে স্টুডেন্টরা যেন অনলাইনের মধ্যে খুব একটা ভালো সার্ভিস পায়, তাদেরকে যেন কষ্ট করে কোনো একটা
মফস্বল এলাকা হোক বা কোনো একটা গ্রামাঞ্চল এলাকা হোক, সেখান থেকে ঢাকায় এসে হোস্টেলে থেকে বা ম্যাচে থেকে বা কারো বাসায় থেকে জ্যামে, মানে 1-2 ঘন্টা গাড়িতে জ্যামে করে থেকে মানে কোনো একটা জায়গায় গিয়ে তারা পড়ুক, এটা আমরা আসলে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমরা অনলাইনের মাধ্যমে তাদেরকে সেই সার্ভিসটা দিব, এবং স্টুডেন্টরা যখন বুঝে যাবে যে না আমরা তাদেরকে অনলাইনের মাধ্যমে এই সার্ভিসটা দিচ্ছি, সে ঢাকায় এসে যে সার্ভিসটা পেত সে বাসায় বসে শুয়ে থেকেও আমাদের সেই সার্ভিসটা পাচ্ছে, তখন স্টুডেন্টরা কিন্তু আর ওই গ্রাম থেকে বা মফস্বল এলাকা থেকে বা জেলা শহর যেটাই হোক না কেন সেখান থেকে কিন্তু ঢাকাতে তারা মুভটা খুব একটা বেশি করবে না। তারা সেখান থেকে আমাদের সার্ভিস গুলা খুব সুন্দরভাবে অ্যাপ্রুভ করে নিবে। তো এগুলোর দিক থেকে চিন্তা করে আমরা ভাবতেছি না আমাদেরকে আসলে কন্টিনিউ করতে হবে। তো করোনাকে কেন্দ্র করে যেহেতু আমাদের বন্দি পাঠশালা তৈরি হয়েছে, তার মানে করোনা শেষ হয়ে গেলে বন্দি পাঠশালা বন্ধ হয়ে যাবে এমন কোনো কারণ নেই। তো আমরা সেদিন একটা পোস্ট করছিলাম গ্রুপের মধ্যে, একটা পোল খুলছিল আমাদের জেলানি যে করোনার পরে বন্দি পাঠশালা আসলে থাকা উচিত নাকি থাকা উচিত না। তো সেখানে সব স্টুডেন্টরা একটা কথা বলছে যে এটা কখনোই সম্ভব না যে বন্দি পাঠশালা করোনার পরে থাকবে না, এটা তারা কোনো চিন্তাও করতে পারে না। তো আমরা আসলে চিন্তা করতে পারি না, বাট আমরা তার স্টুডেন্টদের একটু মতামত নিয়েছিলাম যে আসলে তারা কি ভাবতেছে আমাদের বন্দি পাঠশালাকে নিয়ে। একই রকম কথা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে ভালো সার্ভিস দিব, যেভাবে হোক না কেন আমরা কোয়ালিটিফুল সার্ভিস দিয়ে যাবো। এখন কোয়ালিটিফুল সার্ভিস দেওয়ার জন্য হলেও আমাদের এইটাতে আমাদের কন্টিনিউ করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা একই সাথে আমাদের বন্দি পাঠশালাকে রিপ্রেজেন্ট করতেছি, আমরা সাথে আরেকটাকে রিপ্রেজেন্ট করতেছি, সেটা হচ্ছে আমরা আমাদের বুটেক্স, আমরা আমাদের ভার্সিটিকে রিপ্রেজেন্ট করতেছি। আমরা চাই যে আমাদের বুটেক্স এর একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকবে, যেন আমাদের এই বন্দি পাঠশালা বলতে যেন আসলে বুটেক্স কে বোঝায়, আবার বুটেক্স বলতে যেন বন্দি পাঠশালার নামটা সবার মুখেই চলে আসে। এই দুটাকে আমরা সমানভাবে প্রায়োরিটি দিয়ে আমরা সামনের দিকে আরো বেশি এফোর্ট দিব। এবং আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্টের মধ্যে এমন আরো অনেক প্ল্যানিং আছে যেগুলো আমরা ধীরে ধীরে আমরা সেগুলো হয়তো বা সাকসেস হইতে পারবো, বাট আমাদের সময় লাগবে। বাট আমরা আমাদের কার্যক্রমগুলো থামিয়ে যাব না, আমাদের কার্যক্রমগুলো আরো সামনের দিকে অনেক দূর আগাবে, যেটা আমরা চিন্তা করি যে আমরা পুরো বাংলাদেশের সমস্ত স্টুডেন্ট নিয়ে কাজ করব এবং আমরা চেষ্টা করব যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে যাব। এই হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান, এবং এই কারণে আমরা এই বন্দি পাঠশালাকে নিয়ে আমরা থাকবো। আমরা হয়তো বা সাইডে আরো জব করতে পারি, কেউ বিজনেস করতে পারি, আর আমাদের বন্দি পাঠশালা আমাদের সাথে থাকবে। সো অসংখ্য ধন্যবাদ কাব্যকে। আমিও তার অনেক অনেক শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহী। আশা করি যে বন্দি পাঠশালা আসলেও যারা শিক্ষার ক্ষেত্রে যারা কিনা বঞ্চিত, হয়তো তারা রিমোট অঞ্চলে থাকে বা বিভিন্ন কারণে যাদের কিনা হয়তো ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি বা অন্য আরো বিভিন্ন কারণে যারা কিনা ডিপ্রাইভড বা তাদের এক ধরনের চারপাশে দেওয়াল রয়েছে, বন্দি পাঠশালা সেই দেওয়ালটাকে ভেঙে দিয়ে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে। সো কাব্য ভাইয়ের কাছ থেকে শোনার পরপরই আমি এখন চলে যাব মাইশার কাছ থেকে, যে এমন কোন একটা অ্যাপ্রিসিয়েশন গল্প যেটা কিনা খুব বেশি ভালো লাগছে। মাইশা। তো প্রথমেই বলবো যে বিজনেসে আসলে পজিটিভ রিভিউ নেগেটিভ রিভিউ দুইটাই থাকবে। তো প্রায় সময় মনে হয় যে আল্লাহ এত কষ্ট করতেছি, তাও মাঝে মাঝে নেগেটিভ রিভিউ আসে। তো তখন সবচেয়ে বেশি ইন্সপিরেশন হয় ফ্যামিলি, কারণ হচ্ছে আমার বাসার সব মেম্বার এত বেশি সাপোর্টিভ, এবং আমার ফ্যামিলি মেম্বাররা মানে আমার সবাই এত ইন্সপায়ার করে আমাকে। মানে আমি কি বলবো, ইভেন আমার ফ্রেন্ডসরাও সবাই বলে যে আই এম সো প্রাউড অফ ইউ। তো ওদের অ্যাপ্রিসিয়েশন আমার মনে হয় যে না, আমার এটা এগিয়ে নেওয়া উচিত। মানে সবাইকে আমি অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমার সিনিয়র আপুরা, আমার ফেসবুকে যারা আমার সাথে অ্যাড আছে, তারা সবাই এত অ্যাপ্রিসিয়েট করে যে না, আমার মনে হয় যে নেগেটিভলি বা আসার পরেও না, যে কোনো সমস্যাই নেই, সামনে আরো ভালো হবে। এটাই আর কি। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, যেহেতু আমি একদম নতুন, আর আরো অনেকটা পথ যেতে হবে। এটাই, সবার কাছে অনেক দোয়া চাই। ওকে, সো গ্রেট। মাইশাকে অনেক অনেক শুভকামনা। এন্ড অলসো মাইশার ব্যাপারে যদি বলি যে মানে এত ছোট বয়সে মানে মানুষ যে উদ্যোক্তা, মানে ও রীতিমতো উদ্যোক্তা বনে গেছে, মানে আসলে উদ্যোক্তা হবে মানে আমি হচ্ছে এই বয়সে মানুষ বলে যে বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, উদ্যোক্তা হবো, তারপর মানে বিভিন্ন জিনিস হবো। মানে মানুষ স্কুল লাইফে বা কলেজ লাইফে তো হবর গল্পগুলা বলে, বাট মাইশার গল্পটা হচ্ছে অলরেডি হয়ে গিয়েছে। এন্ড আশা করি মাইশার সমবয়সীদের জন্য মাইশা অনেক বড় একটা ইন্সপিরেশন এবং অনেক বড় হবে আমাদের মাইশা। সো নাও প্রাপ্তি আপুর জন্য অলরেডি অনেক অনেক কমেন্ট চলে আসছে যে প্রাপ্তি আপুর গল্পটাও শুনতে যাচ্ছি। সো প্রাপ্তি আপু, আপনার কাছে সেম প্রশ্ন, যে এমন কোন একটা ফিডব্যাক বা ওপিনিয়ন যেটা আপনার মন ছুঁয়ে গিয়েছে। প্রাপ্তি আপু।
ফিডব্যাক, যে জিনিসগুলো মন ছুঁয়ে গেছে, আমার আসলে প্রত্যেকবারই মন ছুঁয়ে যায় যখন হচ্ছে আমার রিপিট কাস্টমার গুলো আসে, যে প্রাপ্তি এই জিনিসটা আমার এত ভালো লাগছে, তো আমার মামির জন্য বা আমার খালামণির জন্য বা আমার আম্মুর জন্য এই জিনিসটা দরকার। বা আমার কিছু কিছু বান্ধবী আছে যে হ্যাঁ প্রাপ্তি দোস্ত এই ড্রেসটা আমাকে এত ভালো লাগতেছে, সবাই খুব ভালো বলেছে। এবং হচ্ছে এরা যখন খুশি, মানে এই মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার তখন এত বেশি ভালো লাগে। তো কিছুদিন আগে হচ্ছে আহ আহ, অনেকেই হচ্ছে গ্রুপে অনেক মানে রিভিউ দিচ্ছে। এর মধ্যে আমি লাস্ট হচ্ছে রাফিয়া আপু আছে, আমার এক আপু, খুবই ক্লোজ আপু। আপুর হচ্ছে যখন তিনটা শাড়ি নিয়েছে, আপু পৌঁছানোর পর, মানে হাতে পাওয়ার পর যখন আপু আমাকে এত সুন্দর করে লিখেছে যে মানে তার হচ্ছে এতটাই ভালো লাগছে, মানে আপু এত সুন্দর করে লিখছে, আমি আমি জাস্ট মানে ওই একই লেখাটা 10 থেকে 15 বার শুধু পড়ছি আর পড়ছি, বা কেউ যদি একটু রিভিউ দিচ্ছে আমি শুধু পড়তেছি আর পড়তেছি, যে মানে এত বেশি ভাল লাগে। আর কারণ সাজঘরটা হচ্ছে মানে অনেক বেশি আবেগ আর অনেক বেশি আছে ভালোবাসার একটা জিনিস আমাদের, আসলে মানে একদম নিজের যে জিনিসটা হয়, সে একদম সেই নিজের জিনিসটাই হচ্ছে আমার সাজঘর। আর আমি থ্যাংক ইউ দিতে চাই আম্মুকে। আম্মু আমার প্রোগ্রামটা দেখছে, কারণ আম্মু হচ্ছে মানে এত বেশি মানে সাপোর্ট দিয়েছে, যার জন্য আসলে আমি এতটুকু করতে পারছি। আর তাছাড়া হচ্ছে সাবিহা আপু আছে আমার সাথে, আবার কিছুক্ষণ আগে কমেন্ট করলো ইসরা জাহান সুইটি, ফাতেমা মাহমুদ, ওরা হচ্ছে আহ, মিম হচ্ছে আমার হলের বেডমেট। তো ও হচ্ছে এত বেশি ইন্সপিরেশন দেয় যে আপু এটা এটা ঠিক আছে, আপু এটা এটা কিন্তু সুন্দর, এটা হ্যাঁ আপু করেন, বা হচ্ছে সুইটি হ্যাঁ এটা কর, ওটা কর, এভাবে কর, ওইভাবে কর, মানে এত বেশি মানে সাপোর্ট, মানে আসলে আমি বলতে পারতেছি না এই মুহূর্তে। আমি অনেকের নামই স্কিপ হয়ে যাচ্ছে আসলে, মানে সবকিছুই আমার মন ছুঁয়ে যায়। আমার সাজঘর রিলেটেড কোনো একটা নেগেটিভ কথা হোক বা পজিটিভ কথা হোক, সবকিছুই আমার মন ছুঁয়ে যায় এবং ওইটাই আমার মাথায় ঘোরে। ও আচ্ছা, এইটা, এই তো, তো এই তো শুভ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রথমত তাদের মূল্যবান সময়ের জন্য, এবং দ্বিতীয়ত তাদের উদ্যোক্তা হওয়ার পিছনের যে গল্পটি, সেই গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি এই গল্পগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। অ্যাটলিস্ট আমি অনেক অনুপ্রাণিত, মানে আমারও এখন ইচ্ছা করতেছে কোনো একটা ইনিশিয়েটিভ শুরু করা যায় কিনা। তো সেই জায়গায় হচ্ছে প্রথম অনুপ্রেরণা হচ্ছে আমার নিজের ইউনিভার্সিটির ফ্রেন্ড প্রাপ্তি, সে আমার সমবয়সী, তো এটা একটা অনুপ্রেরণা। অলসো কাব্য, যেখানে একদম মোটামুটি রেভলিউশন ঘটে ফেলতেছে। এবং সবচেয়ে বিগেস্ট ইন্সপিরেশন বলা যেতে পারে মাইশা, বিকজ ও আমার থেকে বয়সে অনেক ছোট, বাট ও স্বপ্নে বা কল্পনায় বা উদ্যোক্তা হিসেবে আমার থেকে অনেক বড়। তো আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য। আর এছাড়া যদি আচ্ছা, শেষ, এছাড়া আমি একটু কথা বলি, আমি একটু কথা বলি, শোভনকে নিয়ে কথা বলি। শোভন হচ্ছে আমার ভার্সিটির একদম প্রথম দিনের ফ্রেন্ড। আহ ও এত বেশি ট্যালেন্টেড, এত বেশি মানে আসলে ওকে শোনানোর জন্য না, ওর বাইরেও হচ্ছে আমরা যখন কথা বলি, ও এত সুন্দর করে কথা বলতে পারে। মানে আমি ওকে বলি যে আমাকে তোর মতো একটু কথা বলা শিখাই দিবি, মানে কিভাবে বলতেছে। আর প্রচুর ও এনডিসি তে ডিবেট করেছে এবং ওরও হচ্ছে মানে অ্যাচিভমেন্টের ঝুড়ি অনেক বেশি, যার জন্য হচ্ছে ওকে নিয়ে একটা প্রোগ্রাম করলে সেই প্রোগ্রামটা আরো 1 ঘন্টার প্রোগ্রাম হবে। তো আজকে আমি এত কিছু বললাম না, শোভন হচ্ছে আমাদের ভার্সিটির অনেকের ক্রাশ হচ্ছে আমাদের শোভন। তো শোভনের সামনের ব্রাইট ফিউচারের জন্য অনেক বেশি মন থেকে দোয়া, অনেক অনেক ভালো থাকবি, আমাদের সাথে থাকবি এভাবেই। এই তো, তো প্রোগ্রাম গুলা বা তোর যত প্ল্যান সামনে অনেক এগিয়ে যা, এই আশাই আচ্ছা, করছি। আমি হচ্ছে একদম শেষে এসে খুবই খুশি হয়ে গেছি। তো আমি অনেক আমি অনেক কি কিছু ধন্যবাদ বলবো? আমার। আমি কি আচ্ছা, কিছু এখন বলবো সবাই তোমাকে? appreciate করবে। হ্যাঁ, শিওর। আচ্ছা, তো শোভনের সাথে আমার মানে শোভনে আমি প্রথম মানে ওকে যে দেখছি ছিল অনলাইনে, কারণ সে প্রথম হয়তো বা একটা ভিডিও বানাইছিল অন্যরকম বাদশালাতে। তো আমি সেখানে শোভনের ভিডিওটা দেখছিলাম। তো সেই ভিডিওটার মাধ্যমে হয়তো বা ফ্রেন্ড রিকোয়েস্ট মানে আমি তাকে পাঠিয়েছিলাম, এরকম কিছু একটা হইতে পারে। তো তারপরে আর কি তার সাথে আমার প্রথম কবে দেখা হয়েছে আমার মনে নাই, বা তার সাথে আমার আসলে অনেক বেশি সময় কাটানো হয়েছে। সবচেয়ে বেশি মজার সময় কাটাইছিলাম আমরা আসলে চিটাগাঙে গিয়ে। তো চিটাগাঙে আসলে আমরা উদ্ভাসের ব্রাঞ্চে ক্লাস নিতে গিয়েছিলাম। তো সেখানে আমাদের অনেক বেশি স্মৃতি আছে। এবং ওখানে এতটুকু বলতে পারি যে ওখানে আমার জন্য না, ওখানে শোভনের জন্য সবাই লাইন ধরে দাঁড়াইছিল। যে কারণ আমাদের 2 দিন থাকা লাগে, তো পরের দিন আসলে শোভনের জন্য সবাই দাঁড়িয়েছিল। তো আসলে ও আমার উপর দিয়ে সবকিছু চাপাই দিচ্ছে। তো এটা আসলে টোটালি ভুল, যে ইংলিশ ভার্সন থেকে শুরু করে
যে স্পেশাল ব্যাচ গুলো থাকে তারা আসলে শোভনের জন্য লাইন ধরে থাকে, আমার জন্য আসলে থাকে না, এটা বলতে হবে। আর শোভন আসলে অনেক ট্যালেন্টেড, আর তার এই ট্যালেন্টটা আমি হয়তো বা সবসময় দেখতে পাইতাম না, কারণ শোভনের সাথে আমার মাঝে নর্মালি কথাবার্তা হইতো, মানে আসলে মানে বন্ধুত্বের মতো হইতো কথাবার্তা, যে মানে এক্সট্রা কারিকুলাম বা আদার্স অন্য টাইপের কোনো কথাবার্তা খুব কমই হইতো। আর আরেকটা কথা বলিনি যে আমাদের বন্দি পাঠশালা যে ওয়েবসাইটে যে ডেভেলপমেন্ট আছে সেটা নিয়ে আমাদের শোভন কাজ করতেছে, আর শোভনের সাথে এটা নিয়ে আমার রেগুলার কথাবার্তা হচ্ছে। তো আসলে আমি মানে শোভন যে মানে ওয়েবসাইটে যে এত সুন্দর করে কাজ করতে পারে এটা আসলে আমি কখনো মানে ভাবতেও পারি নাই, বাট শোভন এটা আমাকে দেখাচ্ছে, এটা আমার আসলে কল্পনার বাইরে। তো আসলে ও একটা মাল্টি ট্যালেন্টেড বলা যায়, বাট আসলে দেখে বোঝা যায় না, দেখে মনে হয় একটা বোকা শোকা একটা ছেলে, বাট ওর ভিতরে অনেক ট্যালেন্ট আছে, এটা বলা যায়। ওর হাসির মধ্যে একটা থাকে যে আমি কিছু জানি না, বাট সে আসলে অনেক কিছু জানে। আচ্ছা, সো অনেক অনেক থ্যাঙ্কস সবাইকে অনেক অনেক অ্যাপ্রিসিয়েশনের জন্য। বাট আমাদের সবার লাস্ট অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে এই উদ্যোগটা যাদের, সো ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেড। আমি প্রোগ্রামটা শেষ করছি হচ্ছে ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেড সম্পর্কে বলে। ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেড হচ্ছে একটি প্রজেক্ট নিয়ে কাজ করে, সেটা হচ্ছে আইওটি। আপনারা চাইলে হয়তো আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারেন যে আইওটি কি জিনিস বা আইওটির কাজটা কি। আমি যদি সংক্ষেপে ব্রিফ করি, আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। মানে হচ্ছে আমরা কিন্তু এই বিভিন্ন থিংসকে বা বিভিন্ন যন্ত্রকে যদি আমরা ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসি, সেটা কিভাবে কাজ করবে এটা নিয়ে হচ্ছে আমাদের কোম্পানির কাজ। অলসো আমাদের নতুন একটি কনসার্ন যেটি আমরা খুব শীঘ্রই লঞ্চ করব, যেটা কিনা আমাদের দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টরা এখানের সাথে কানেক্টেড আছে, অনেক ফিমেল যারা, যেহেতু সাজগর আছে, সাজগরে অনেক কাস্টমার বেস হচ্ছে ফিমেল। তো আমরা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ফিমেলরা তাদের যে ফিমেল যে লাইফটা বা তাদের যে ফিমেল বিভিন্ন যে স্টেজ থাকে, সেখানে বিভিন্ন ধরনের তারা সমস্যার সম্মুখীন হয়। এই ধরনের ফেজ গুলোতে যখন কিনা সে শৈশব থেকে তার টিনেজে আসে, টিনেজ থেকে যখন সে কৈশোরে যায়, কৈশোর থেকে যখন সে মানে আস্তে আস্তে যখন সে বড় হতে থাকে, পুরো ফেজটাতে তার অনেকগুলো সাইকেল পার করতে হয়। কিন্তু আমার কাছে যেটা বা আমাদের সামাজিক ভাবে এটা বিশাল একটা ট্যাবু হিসেবে কাজ করে। তো এই ধরনের ব্যাপারগুলোকে ফ্যাসিলিটেট করার জন্য ভার্টিক্যাল ইনোভেশনস আরেকটি উদ্যোগ নিচ্ছে, সেটা হচ্ছে জ্যোতি। তো আপনারা যারা কষ্ট করে আমাদের প্রোগ্রামটি দেখেছেন, আমি অলরেডি জ্যোতির লিঙ্কটি হচ্ছে আমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু কষ্ট করে আমাদের প্রোগ্রাম শেষে ভার্টিক্যাল ইনোভেশন সম্পর্কে একটু ঘুরে আসবেন, যাতে আপনারা টেকনোলজি সম্পর্কে আরো কিছু তথ্য পান। অলসো যারা ফিমেল হাইজিন নিয়ে কন্ট্রিবিউট করতে চান, কারণ আমাদের প্রত্যেকের জীবনের সাথে ফিমেল জড়িত, আমাদের মা, আমাদের বোন, ইভেন ইফ আমাদের প্রিয়তমা, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আমাদের সাথে কানেক্টেড। সো তাদের হেলথ, তাদের হাইজিন, তাদের মেন্টাল হেলথ সবকিছু নিয়ে আমাদের কনসার্ন থাকতে হবে। এন্ড ফর দ্যাট আমরা এরকম একটা প্ল্যাটফর্ম বা কমিউনিটি ক্রিয়েট করছি থ্রু জ্যোতি। সো আরো কথা হবে, আরো দেখা হবে। ভার্টিক্যাল ইনোভেশনের সাথেই থাকুন এবং আমাদের নতুন উদ্যোগ জ্যোতির সাথে থাকুন। আপনারা আজকে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।